আসসালামু আলাইকুম এভরিওয়ান। আশা করছি সবাই ভালো আছি। আজকে আমরা লাস্ট অফ 1.0 এর আরো একটি নতুন ক্লাসে সবাইকে ওয়েলকাম করছি। আজকের ক্লাসে আমরা বায়োলজি সেকেন্ড পেপারের চ্যাপ্টার 6 দ্যাট ইজ বর্জ্য নিষ্কাশন এই চ্যাপ্টার সম্পর্কে বিস্তারিত আলোচনা করব। ক্লাসটা কারা করতে পারবে? যারা এই অধ্যায়টা জীবনে একবারও পড়ো নাই তারাও ক্লাসটা করবা। আবার যারা এই অধ্যায়টা ভালোমতো পারো তারাও চাইলে ক্লাসের সাথে রিভিশন দিতে পারো। একটা দুর্দান্ত রিভিশন হবে। ওকে। তো বর্জ্য নিষ্কাশন এই অধ্যায়টার ইম্পর্টেন্সটা আমরা একটু বলতে পারি। এখান থেকে দেখো টপিকটা ভাগ করো। বৃক্কের গঠন একটা গুরুত্বপূর্ণ টপিক এবং এখান থেকে সেকেন্ড ম্যাক্সিমাম কোয়েশ্চেন আসছে। আর রেচনের শারীরবৃত্ত এখান থেকে 17টা কোয়েশ্চেন আসছে সবচেয়ে বেশি। বৃক্ক বিকল, ডায়ালাইসিস এবং হরমোনাল ক্রিয়া, স্পেসিফিক্যালি হরমোনাল ক্রিয়া থেকে বেশ ভালোই সংখ্যক কোয়েশ্চেন আসে। তো যদি আমি তোমাকে এখানে ডিভাইড করি, এই চ্যাপ্টারটা বোর্ড পরীক্ষার জন্য একদম যে আমাকে পড়তেই হবে খুব ইম্পর্টেন্ট ওরকম না। প্রশ্ন আসে, ধরো 8টা বোর্ড যদি হয় বা 10টা বোর্ড যদি হয়, সেখানে হয়তো 2 থেকে 3টা বোর্ডের মধ্যে এই অধ্যায় থেকে কোয়েশ্চেন আসবে, বাকি বোর্ডগুলোতে আসে না। ইন জেনারেল আমরা এটাই দেখি। আর 2020 থেকে 2025 এটা না 5-6 বছর তো এই অধ্যায়টা শর্ট সিলেবাসে ছিল না। সেক্ষেত্রে এই অধ্যায় থেকে আমরা বিগত বছরের কোয়েশ্চেন আসলে খুব কমই পাই। তো দ্যাটস ওয়াই আমরা এখানে ইম্পর্টেন্ট টপিক আছে, অনেক কিছু বোঝার আছে এবং স্পেসিফিক্যালি কিডনির ফাংশন, কিডনি কিভাবে মূত্র তৈরি করে, ইউরিন তৈরি করে, এই প্রসেসগুলো সম্পর্কে যদি আমরা খুব ভালো মতো অভিহিত থাকি তাহলে আমাদের জন্য খুবই সহজ হবে বায়োলজির ওভারঅল প্রসেস, বায়োলজি সম্পর্কে ধারণা নেওয়া। ওকে, ফার্স্ট অফ অল আছে আমাদের কি বিভিন্ন ধরনের বর্জ্য পদার্থ। বিভিন্ন প্রকার বর্জ্য পদার্থের মধ্যে প্রথমে আছে নাইট্রোজেন গঠিত বর্জ্য পদার্থ। তো এইসব বর্জ্য পদার্থগুলা তৈরি হয় মূলত অপচিতিমূলক বিপাকের মাধ্যমে। কি বিপাক? অপচিতিমূলক বিপাক। অপচিতি কথার অর্থ হচ্ছে ভাঙন, ইংলিশ হচ্ছে ক্যাটাবলিজম। এটা মানে বোঝায় ভাঙন এবং ইংলিশ হচ্ছে ক্যাটাবলিজম। ওকে, মানে কোনো কিছু ভাঙার মাধ্যমে তো আলটিমেটলি বর্জ্য পদার্থগুলো তৈরি হবে। এখন এটাকে ভাগ করা যায় 3 ভাগে। একটা হচ্ছে ইউরিওটেলিক, একটা ইউরিকোটেলিক এবং আরেকটা অ্যামোনোটেলিক। ইউরিওটেলিক মানে বোঝায় যাদের প্রধান রেচন বর্জ্য হচ্ছে ইউরিয়া, অর্থাৎ রেচন বর্জ্যের মধ্যে যদি ইউরিয়াটা বেশি থাকে তখন তাকে বলা হয় ইউরিওটেলিক প্রাণী। এবং এই জিনিসটা অর্থাৎ রেচন বর্জ্যে ইউরিয়া বেশি থাকা, এই কন্ডিশনটাকে বলা হয় ইউরিওটেলিজম। ইউরিওটেলিজম, তাহলে ইউরিওটেলিজম দেখা যায় কোথায়? ইউরিওটেলিক প্রাণীর মধ্যে। কথা হচ্ছে ইউরিওটেলিক প্রাণী কারা কারা? প্রথম কথা মানুষ, আমরা সবাই হচ্ছে ইউরিওটেলিক। এর বাইরে এখানে কিছু হাবিজাবি কথা লিখে রাখছে, ওটা তুমি ভুলে যাও, তুমি মনে রাখতে পারো কন্ড্রিকটিস। তুমি অধ্যায় 1 এর মধ্যে পড়ছিলা যে ইউরিওটেলিক কে কে? কন্ড্রিকটিস। ওকে, তারপর আসো ইউরিকোটেলিকের মধ্যে। ইউরিকোটেলিকের মধ্যে কি কি আছে? যারা প্রধান রেচন বর্জ্য হচ্ছে ইউরিক অ্যাসিড তাদেরকে আমরা ইউরিকোটেলিক বলি। এবং এটা মনে রাখার ট্রিক্স হচ্ছে পাটিসাপটা। পাটিসাপটা, পাটিসাপটার পা থেকে পাখি, টি থেকে টিকটিকি, সাপ থেকে সাপ আর প থেকে পতঙ্গ। তো ওভারঅল আমাদের পাটিসাপটা, এটা দিয়ে আমরা ইউরিকোটেলিক প্রাণীগুলোর কথা মনে রাখতে পারি। নেক্সট আসো অ্যামোনোটেলিকের মধ্যে। আমরা অ্যামোনো নামের মধ্যে অ্যামোনিয়া একটা ভাইব আছে। তো যাদের প্রধান রেচন বর্জ্য অ্যামোনিয়া তাদেরকে আমরা বলতেছি অ্যামোনোটেলিক। কি কি এক্সাম্পল আছে? হাইড্রা, কেঁচো, কিছু মাছ। কিছু মাছের মধ্যে তুমি কি কি পড়বা? ম্যাক্সিমাম মাছই হচ্ছে আমাদের এই অ্যামোনোটেলিকের মধ্যে পড়ে, যেমন অ্যাক্টিনোপ্টেরিজি, যেমন সার্কোপ্টেরিজি। তাহলে আশা করি এখান থেকে কিন্তু পরীক্ষায় এমসিকিউর জন্য বেশ ভালো একটা হাব, এই জায়গা থেকে এমসিকিউ আসবেই। এটা হচ্ছে এমসিকিউর জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা জায়গা। যে কোনো বোর্ডে দেখবা যে একটা কোয়েশ্চেন থাকতেছে এমসিকিউর। আচ্ছা, তাহলে হাইড্রা কিছু পড়লাম। আমরা রুই মাছের কথা পড়ছি আমাদের বইয়ের মধ্যে, অধ্যায় 2 এর মধ্যে। রুই মাছ কোনটার মধ্যে পড়ে? রুই মাছ যেহেতু অ্যাক্টিনোপ্টেরিজি, সুতরাং হাইড্রা, রুই মাছ দুইটাই কিন্তু অ্যামোনোটেলিকের মধ্যে পড়ে। এবার ধরো ঘাসফড়িং এর কথা জিজ্ঞেস করলাম, ঘাসফড়িং কোনটার মধ্যে পড়বে? ঘাসফড়িং পড়ে এই যে পতঙ্গ আছে ইনসেক্টটা, ঘাসফড়িং এটার মধ্যে পড়ে। দ্যাটস ওয়াই ঘাসফড়িং হলো ইউরিকোটেলিক, হোয়ারেস রুই মাছ এন্ড হাইড্রা হলো অ্যামোনোটেলিক। ফাইন, নেক্সট
আরো কিছু বর্জ্য পদার্থ আছে, যেমন পিত্ত, রঞ্জক, জাস্ট নামগুলো পড়লেই হবে। ঘাম হচ্ছে ঘর্মগ্রন্থি থেকে আসে, কার্বন ডাই অক্সাইড নিঃশ্বাসের মাধ্যমে বের হয়, আর লবণ জাতীয় দ্রব্য যেখানে উপস্থিত থাকে লৌহ আর ক্যালসিয়াম ঘটিত লবণ। নেক্সট হচ্ছে আমাদের রেচনতন্ত্র। তো আমরা বলতেছি নাইট্রোজেন ঘটিত বর্জ্য পদার্থকে বের করে দেওয়ার নাম হলো রেচন। যে প্রক্রিয়ার মাধ্যমে সেটা ঘটে তাকে বলা হয় রেচন, যে তন্ত্রের মাধ্যমে সেটা ঘটে তাকে বলা হয় রেচনতন্ত্র, আর যে বর্জ্য পদার্থ বের হয়ে যায় তাকে বলা হয় রেচন বর্জ্য। খুবই সিম্পল, এজ সিম্পল এজ দ্যাট। এখন রেচনতন্ত্র এর মধ্য দিয়ে 80% বর্জ্য পদার্থ বের হয়, 80% বের হয় রেচনতন্ত্র এর মধ্য দিয়ে। বাকি 20% আদার কিছু অ্যাক্সেসরি অর্গান আছে যার মাধ্যমে বের হয়। তাহলে 80% হলো আমাদের কিসের মাধ্যমে, রেচনতন্ত্রের মাধ্যমে, আর 20% হলো আদার্স যেসব অঙ্গ আছে সহকারী রেচন অঙ্গ এদের মাধ্যমে। যেমন ত্বক, ত্বক দিয়ে কি হয়, ঘাম বের হয়, তাহলে ঘাম হচ্ছে একটা রেচন বর্জ্য, আমরা অলরেডি এখানে দেখছি এই যে। তারপরে যাই ফুসফুস, ফুসফুসের মাধ্যমে কার্বন ডাই অক্সাইড বের হয় নিঃশ্বাস প্রক্রিয়ায়, দ্যাটস ওয়াই আমরা বলতে পারি ফুসফুস থেকে বের হয়। এদিকে আছে পৌষ্টিক নালী, পৌষ্টিক নালী থেকে মস্তিষ্ক নালী দিয়ে আলটিমেটলি শেষ মাথা কোথায়, আমাদের রেকটাম, রেকটামের পরে পায়ুপথ, তো পায়ুপথ দিয়ে বের হয়ে যায় কি বের হয়, মল বের হয়। আর বাকি আছে যকৃৎ, যকৃৎটা বেসিক্যালি ইউরিয়া তৈরি করে, যেহেতু ইউরিয়া তৈরি হয় এখানে এবং আদার্স অনেক প্রসেসিং আসলে যকৃতের মধ্যে ঘটে, দ্যাটস ওয়াই আমরা বলতে পারি যে এটা হচ্ছে আমাদের একটা রেচন অঙ্গ, সহকারী রেচন অঙ্গ। 80% আছে, এখন 80% পদার্থ রেচনতন্ত্রের মাধ্যমে কি হয়, বাহিত হয়, অর্থাৎ বর্জ্য পদার্থগুলো নিষ্কাশিত হয়। তো রেচনতন্ত্রটা একটু দেখে ফেলি আমরা। এখানে হচ্ছে আমাদের কিডনির ছবি আছে, দুইটা কিডনি, এদিকে আছে ইউরেটার, এটার নাম ইউরেটার, এদিকে হচ্ছে মূত্রথলি, নিচে মূত্রনালী। তাহলে কিডনি, ইউরেটার, মূত্রথলি, মূত্রনালী, এগুলো নিয়ে গঠিত আমাদের রেচন তন্ত্র। আচ্ছা, তাহলে এক জোড়া কিডনি বা বৃক্ক, এখানে মূত্র তৈরি হয়, ইউরেটার আরেক নাম হচ্ছে রেচন নালী, মূত্রথলি, মূত্রনালী। তাহলে মূত্রনালী এটার ইংলিশ কি, ইউরেথ্রা। মূত্রথলি ইংলিশ কি, ইউরিনারি ব্লাডার। ইউরেটারের আরেক নাম কি, গবিনি। ওকে, তাহলে খুবই ভালো হলো, আমাদের রেচন তন্ত্রের পার্টগুলো আমরা পড়ে ফেললাম। নেক্সট, বৃক্কের মধ্যে আসো। মানে বৃক্ক বলতে আমরা কিডনি বোঝাচ্ছি, কেন জানি তোমাদের বইয়ের মধ্যে বৃক্ক বলে বারবার, কারণ তুমি আসলে যখন ছোটবেলা ছিলা অথবা যারা অশিক্ষিত তেমন কোনো পড়াশোনা করে না একাডেমিক ভাবে, তারাও কিন্তু জিনিসটাকে কিডনি বলে উচ্চারণ করে। আবার ধরো তুমি যখন একটু বড় হবা, অর্থাৎ মানে ইন্টারমিডিয়েট পাস করার পরে হয়তো মেডিকেলে যদি যাও অথবা ভার্সিটিতে যদি জুলজি নিয়ে পড়ো, সেক্ষেত্রেও আমরা কিন্তু এটাকে বৃক্ক বলি না, কোথাও সব জায়গায় কিডনি বলে থাকি। তো কেন জানি না এই বৃক্ক ওয়ার্ড নিয়ে আসছে, যে ওয়ার্ডের আসলে আমাদের প্র্যাকটিক্যাল কোনো ইউজ নাই। নেক্সট হচ্ছে এই কিডনির অবস্থান। কিডনির ভার্টেব্রাল লোকেশন হচ্ছে T12 থেকে L3, অর্থাৎ থোরাসিক 12তম যে থোরাসিক ভার্টিব্রা আছে সেখান থেকে তৃতীয় যে লাম্বার ভার্টিব্রা, ভার্টিব্রা মানে হচ্ছে কোষেরুকা, তাহলে 12তম থোরাসিক কোষেরুকা থেকে তৃতীয় লাম্বার কোষেরুকা পর্যন্ত বিস্তৃত কে, আনসার হচ্ছে বৃক্ক। আচ্ছা, তারপরে কথা, এখানে ডান বৃক্ক আর বাম বৃক্কের কথা দেখো একটু, এই যে এই ছবিতে দেখো, বামটা একটু উপরে, ডানটা একটু নিচে। মনে রাখবা ডান ডাউন, রিজন কি, উপরে হচ্ছে লিভার থাকে, লিভারের কারণে ডান বৃক্কটাকে একটু নিচে থাকতে হয়। আর বৃক্ক দেখতে অনেকটা শিম বীজের মতো, পার্শ্বতল পার্শ্বদেশ উত্তল, ভিতরের দিক অবতল। আচ্ছা, ভিতরেরটা যে আমরা অবতল এটা দেখতেই পারতেছি, এটা যদি ভিতরের পার্ট কাউন্ট করি তাহলে এটা হচ্ছে আমাদের অবতল হয়, এই দিকটা, এদিক থেকে হচ্ছে অবতল জিনিসটা, আর এদিক থেকে চিন্তা করলে এটা হচ্ছে উত্তল। আচ্ছা, রেচন নালী বা ইউরেটার, এর দৈর্ঘ্য কতটুকু, দৈর্ঘ্যটা লাগে এখানে 25 সেন্টিমিটার। আচ্ছা, মূত্রথলি, মূত্রথলির মধ্যে কি পেশি আছে, ডেট্রোসার পেশি আছে, যেটা একটা অনৈচ্ছিক পেশি। তাহলে মূত্রথলির মধ্যে থাকে ডেট্রোসার পেশি, এই ডেট্রোসার পেশির সংকোচনের কারণে মূত্রত্যাগ হয়। তাহলে ডেট্রোসার পেশির কি লাগবে, সংকোচন হওয়া লাগবে, সংকোচনে মূত্রত্যাগ হয়। ওকে, নেক্সটে যাব, মূত্রথলির মধ্যে কতটুকু ক্যাপাসিটি আছে, 700 থেকে 750 ml মূত্র ধারণ করে, 280 থেকে 320 ml মূত্রথলিতে জমা হলে ত্যাগের ইচ্ছা থাকে। তাহলে মূত্র জমা থাকে কতটুকু, কতটুকু হলে ত্যাগের ইচ্ছা জাগে। ওকে,
এখন মাথার মধ্যে অনেকে চিন্তা ভাবনা আসবে 700 থেকে 750 কি হতে পারে না? হ্যাঁ হইতে পারে, একদম লাস্ট মোমেন্ট মানে লাস্ট লিমিট পর্যন্ত যাইতে পারে। বাট যদি এরপরে বেশি ক্রস করা যায় তখন মানে এইসব পেশি টেশি সব কিছু ছিঁড়ে তারপর হচ্ছে বেরিয়ে যাবে মূত্র। মূত্র নালী বা ইউরেথ্রা। এখানে জাস্ট দৈর্ঘ্যগুলো পড়তে পারো, পরীক্ষার জন্য আসলে অতটা ইম্পর্টেন্ট না। এখান থেকে বড় জোর একটা জিনিস জানতে পারো যে নারী দেহের মধ্যে মূত্র নালীর দৈর্ঘ্য খুবই কম, যার কারণে নারীরা বেশি ইনফেকশনে আক্রান্ত হয়। ইনফেকশন কার ক্ষেত্রে বেশি দেখা যায়? নারীদের ক্ষেত্রে বেশি দেখা যায়। ওকে, তারপরে কিডনির গঠন। পরীক্ষায় কিন্তু এটা সিকিউতে আসে, পরীক্ষায় এইটা সিকিউতে আসে। তোমার এখানে চিত্র সহ পারতে হবে। ওকে, আমরা একটু ছবিটা দেখে আসি। এই ছবিটা হচ্ছে আমাদের চিত্র। তো এখান থেকে ফার্স্ট অফ অল কিডনি দেখতে কেমন? বাংলা 5-এর মতো। এই যে 5 এবং শিম বীজের মতো। তো শিম বীজ বা বাংলা 5-এর মতো এবং কালচে লাল রঙের। তো কালচে লাল রঙের তোমার মুখস্থ করতে হবে, কাইন্ড অফ এর জিনি লঘুর মতো। একটা পরিণত দৈর্ঘ্যের বৃক্কের দৈর্ঘ্য 10 থেকে 12 সেন্টিমিটার। মনে রাখবা 10 থেকে দৈর্ঘ্য। ভাই এগুলো কি মুখস্থ রাখতে হবে? সৃজনশীল যেহেতু আসবে সুতরাং তোমার তো লিখতে হবে, লেখার ক্ষেত্রে তোমার এই লাইনগুলো বাড়াইতে হবে। তো 10 থেকে দৈর্ঘ্য 10 থেকে 10, খুবই সহজ। প্রস্থ, প থেকে প্রস্থ, প থেকে 5, খুবই সহজ। তোমার 10 থেকে 12 মনে রাখার দরকারই নাই, 10 মনে রাখো, এটাই অনেক কিছু, অনেক মোর দেন এনাফ। দূরত্ব ত থেকে 3, আনসার মিলে গেছে। এখন আসো ওজন কতটুকু, এটা মনে রাখতাম আমি যেমনে 130 থেকে 150 থেকে 170। এই লিমিটটা হচ্ছে নারীদের ক্ষেত্রে, এই লিমিটটা হচ্ছে পুরুষের ক্ষেত্রে। যেহেতু পুরুষের ওজনটা বেশি থাকবে তাহলে আমাদের ওজনটুকু শেষ। এরপরে নেক্সটে যাই। বৃক্কের বাইরের দিক উত্তল, ভিতরের দিক অবতল। অবতল অংশের ভাঁজকে বলা হয় হাইলাম। হাইলামের মধ্য দিয়ে কি প্রবেশ করে, কি বের হয়? মনে রাখবা যে কোনো অর্গানের মধ্যে, দুনিয়ার যত অর্গান আছে সব অর্গানের মধ্যে ধমনী অলওয়েজ প্রবেশ করে, কারণ ধমনীর মাধ্যমে ব্লাডটা সাপ্লাই হয়। যদি রক্ত সঞ্চালন অধ্যায় ওই কনসেপ্টের কথা মনে রাখো তাহলে কিন্তু জিনিসটা ক্লিয়ার হয়ে যায়। তাহলে ধমনী হচ্ছে প্রবেশ করবে, শিরা বের হবে। নার্ভ, স্নায়ু অলওয়েজ অঙ্গের মধ্যে প্রবেশ করে, তাহলে স্নায়ু এবং ধমনী এই দুইটা জিনিস প্রবেশ করতেছে। এবং শিরা তো এখান থেকে বের হচ্ছে, পাশাপাশি যেহেতু মূত্র বের হইতেছে সুতরাং এখান থেকে ইউরেটারও বের হইতেছে। তাহলে বলা যায় যে হাইলামের মধ্যে দিয়ে কি ঢুকে কি বের হয়? স্নায়ু এবং ধমনী প্রবেশ করে, শিরা এবং ইউরেটার বের হয়। এই আর কি কথাবার্তা লেখা আছে এখানে। তারপরে যে ইম্পর্টেন্ট একটা এমসিকিউ, সেটা হচ্ছে সবচেয়ে বড় শিরা কোনটা? মানব দেহের সবচেয়ে বড় শিরা কোনটা? আনসার হচ্ছে রেনাল শিরা। কিডনির মধ্যে যে শিরাটা সাপ্লাই দেয় সেই শিরাটা হচ্ছে মানব দেহের সবচেয়ে বড় শিরা। সম্পূর্ণ বৃক্ক, বৃক্কের যে আবরণ, সেই আবরণের নাম কি? ক্যাপসুল। কি ক্যাপসুল? রেনাল ক্যাপসুল। রেনাল ক্যাপসুল হচ্ছে বৃক্কের আবরণের নাম। যারা খুব ভালো জানতে চাও তারা জানবা যে এই আবরণটা আসলে 4 লেভেলে থাকে, মানে 4টা লেয়ারে থাকে। এটা রেনাল ক্যাপসুল, এটা হচ্ছে ধ্রুব ক্যাপসুল। এর বাইরে একটা ফ্যাটি টিস্যু লেয়ার থাকে, তার উপরে আরেকটা লেয়ার থাকে, যে লেয়ারটার নাম হচ্ছে ফাসা অফ জিরোটা। সবার জন্য না, এটা যারা মনে রাখতে পারবে তাদের জন্য, বাকিরা ভুলে যাও। এর উপরে আরেকটা ফ্যাটি লেয়ার থাকে। তো ওভারঅল 4টা লেয়ারে থাকে কিডনিটা। এখন এটাকে বলা হয় থ্রু ক্যাপসুল আর এটাকে বলা হয় ফলস ক্যাপসুল। ওকে, তোমাদের বইয়ে আছে, মাজেদা ম্যাডামের বইয়ে আছে। এটা হচ্ছে থ্রু ক্যাপসুল, এটা হচ্ছে ফলস ক্যাপসুল। ওকে, এছাড়া কিডনির উপরে দেখবা এখানে মাথার মধ্যে টুপির মতো একটা কিছু আছে, যে কিডনি মনে হয় টুপি পড়ছে। এই যেটা, এটা হচ্ছে অ্যাড্রেনাল গ্ল্যান্ড বা সুপ্রারেনাল গ্ল্যান্ড, কিডনির উপরে থাকে। তাহলে অ্যাড্রেনাল গ্রন্থি কোথায় থাকে? বৃক্কের অগ্রপ্রান্তে উপরে থাকে। নেক্সটে যাব, কিডনির এতক্ষণে আমরা বাইরে থেকে যা যা দেখতে পাইছি সেটা এখানে লিখছি। পরীক্ষায় বেসিক্যালি বাহ্যিক গঠন না এসে মানে অন্তর্গঠনটা বেশি আসে থাকে আর কি, মানে দুইটাই আসে, বৃক্কের অন্তর্গঠনও আসে বহির্গঠনও আসে। যদি কিছুই না বলে তাহলে দুইটাই দিতে হবে, যদি কিছু না বলে তাহলে দুইটাই দিবা। বৃক্কের গঠন লিখো, তখন কি দিবা? অন্তর্গঠনও দিবা, বহির্গঠনও দিবা। বহির্গঠন থেকে অত বেশি লেখার আসলে সুযোগ থাকে না, অন্তর্গঠনটাই মেইন। এখন এটাকে আমরা ভাগ করতে পারি প্রধান 3টা স্তরে। এই ছবিতে দেখো, আমরা যদি এখানে ভাগ করি, এটা হয়েছে আমাদের কর্টেক্স, এই লেভেলটা হয়েছে মেডুলা,
এখানে হচ্ছে পেলভিস। তাহলে কর্টেক্স, মেডুলা এবং পেলভিস এই তিনটা ভাগে ভাগ করতে পারি। ফার্স্ট অফ অল কর্টেক্স। কর্টেক্সটা হচ্ছে একটা গাঢ় অঞ্চল এবং এখানে হচ্ছে বৃক্কের সর্ববহিস্থ শক্ত তন্তুময় যোজক টিস্যুতে এবং অসংখ্য রেনাল কর্পাসুলো নেফ্রন অংশবিশেষ নিয়ে গঠিত। মানে কিডনির যে নেফ্রন থাকে, নেফ্রনের ম্যাক্সিমাম পোর্শন থাকে আসলে কর্টেক্সের মধ্যে। মেডুলাতে শুধু থাকে হেনরির লুপ, মেডুলাতে থাকে হেনরির লুপ আর বাকি সবটুকু থাকে এই কর্টেক্সের মধ্যে। আচ্ছা, এখানে শক্ত তন্তুময় হবে আর কি। ওকে, নেক্সট আমরা তাহলে কর্টেক্স পড়লাম। কর্টেক্সের এমন আহামরি কিছু নাই, কারণ এখানে খুব একটা ডিসক্রাইব করার মতো কিছু নাই। এটা হচ্ছে রেনাল ক্যাপসুলের সংলগ্ন থাকে। নেক্সট হলো মেডুলা। মেডুলাতে কি আছে? অনেকগুলা পিরামিড থাকে। দেখো এই যে জিনিসগুলা, এটা হচ্ছে একটা পিরামিড। মিশরের পিরামিড না হোক, তোমার শরীরে কিন্তু অনেক অনেক পিরামিড আছে। আচ্ছা, এখানে তোমাদের এই যে পিরামিড গুলো আছে, পিরামিড কয়টা থাকে? 8 থেকে 18টা। 8 থেকে 10টা? না, এখানে ভুল আছে আসলে। 8 থেকে 18টা থাকে। ওকে, 8 থেকে 18টা। এই যে 8 থেকে 18টা রেনাল পিরামিড, এদের মাথায় আবার ছিদ্র থাকে কিছু। এই যে ধরো, এখানে হচ্ছে কিছু ছিদ্রযুক্ত চূড়া থাকে এরকম, এরকম কিছু ছিদ্র থাকে। তো ওভারঅল ছিদ্র কয়টা থাকে সব মিলায়? 8 থেকে 18 রেনাল পিরামিডের জন্য থাকে 10 থেকে 25টা রেনাল পেপিলা। এই ছিদ্রকে বলা হয় রেনাল পেপিলা। তাহলে 8 থেকে 18টা হলো রেনাল পিরামিড, 10 থেকে 25টা হলো রেনাল পেপিলা। এই রেনাল পেপিলার মধ্যে আইসা কে উন্মুক্ত? ডাক্ট অফ বেলিনি। ডাক্ট অফ বেলিনি। আর বার্টিনি রেনাল স্তম্ভ যেটা, সেটা হচ্ছে এটা, এই পার্টটুকু, এখানে এই পার্টটুকু, যে পার্টটা হচ্ছে বেসিক্যালি মেডুলার রিজিয়নে অবস্থিত, কিন্তু পিরামিডের অংশ না। ওকে, তো এখানে হচ্ছে আমরা দেখতে পারি রেনাল কলামের কথা। রেনাল কলাম হচ্ছে কি বলে? বার্টিনির কি বলে? বার্টিনির রেনাল স্তম্ভ। স্তম্ভ মানে কলাম, এটা আবিষ্কার করছে বার্টিনি, তাই হচ্ছে বার্টিনির কথা লেখা আছে। ওকে, তাহলে কর্টেক্স এবং মেডুলা থেকে আমরা কি কি পড়লাম? কর্টেক্সের কথা তেমন কিছু না, বাইরের দিকে গাঢ় অংশ, আর মেডুলার মধ্যেই পিরামিড থাকে, আরো অনেক কিছু আছে। তো এখন এই যে পিরামিড এবং পেপিলা, এখান দিয়ে হচ্ছে আলটিমেটলি আমাদের এই ডাক্ট অফ বেলিনটা উন্মুক্ত হইলো। উন্মুক্ত হওয়ার পরে সে যাবে কোথায়? এখানে হচ্ছে আমাদের মাইনর ক্যালিক্স থাকবে। মাইনর ক্যালিক্স থাকবে 8 থেকে 14টা। ওকে, তারপরে 2 থেকে 3টা থাকবে মেজর ক্যালিক্স। এই 2 থেকে 3টা মেজর ক্যালিক্স আলটিমেটলি আমাদের পেলভিসটা গঠন করতেছে। তো ফানেলের মতো প্রসারিত অংশকে রেনাল পেলভিস বলা হয়। মাইনর ক্যালিক্সে প্রথমে উন্মুক্ত হয়, তারপর মেজর ক্যালিক্স, তারপর পেলভিস। তো তুমি যদি ওভারঅল একটা সিনারিওর কথা চিন্তা করো, যে নেফ্রনের মধ্যে মূত্র তৈরি হয়েছে, এটা প্রথমে রেনাল পিরামিড দিয়ে আসছে। পিরামিড থেকে হচ্ছে পেপিলা, পেপিলা থেকে আসছে মাইনর ক্যালিক্স, মাইনর ক্যালিক্স থেকে হচ্ছে মেজর ক্যালিক্স, মেজর ক্যালিক্স থেকে কি আসে? মেজর ক্যালিক্স থেকে আসে রেনাল পেলভিস, রেনাল পেলভিস থেকে ইউরেটার। ওকে, তো আমরা কিন্তু এটা আনসার মোটামুটি এখন একটু ক্লিয়ার হয়ে গেছে। তাহলে মূত্র তৈরির যে পাথওয়ে, মূত্রের যে পাথওয়ে, ইউরিনের পাথওয়ে, সে আমরা ইউরিনের পাথওয়েটাও দেখতে পারলাম। নেক্সটে যাই, বৃক্কের কাজ। কাজগুলা খুবই সহজ, মোটামুটি আমরা এগুলা বাংলা পড়লেই বোঝা যায়। তো আসো আমরা একটু পড়ে নেই। রক্তের পরিশোধন। কিডনির বেসিক্যালি মেইন ফাংশনটাই তো এটা, রক্তের পরিশোধন, রক্তের রেচন বর্জ্যগুলাকে আমাদের আলটিমেটলি দেহ থেকে নিষ্কাশিত করে দেওয়া। তারপরে অসমো রেগুলেশন। অসমো রেগুলেশন মানে হচ্ছে দেহে পানির সাম্যাবস্থা বজায় রাখা। তো যেহেতু কিডনির মাধ্যমে বা রেচনতন্ত্রের মাধ্যমে আলটিমেটলি আমাদের বডি থেকে মূত্র বের হচ্ছে, মূত্র কি? পানি। তাহলে আলটিমেটলি আমরা বলতে পারি যে পানির একটা ভারসাম্য রক্ষা করে কে? কিডনি বা রেচনতন্ত্র। তারপরে অন্যান্য পদার্থের অপসারণ, হ্যাঁ, বর্জ্য পদার্থগুলো অপসারণ করে। পিএইচ নিয়ন্ত্রণ করে। পিএইচ নিয়ন্ত্রণ কেমনে করে? এটা অধ্যায় লাস্টের দিকে আছে। লবণের সাম্যতা রক্ষা, এটা আমরা পড়বো অধ্যায় লাস্ট টপিক হচ্ছে লবণের সাম্যতা রক্ষা। তারপরে লবণের সাম্যতা নিয়ন্ত্রণ পড়ছি আমরা। এরপরে হচ্ছে অবিশ্রবণ নিয়ন্ত্রণ, অবিশ্রবণ নিয়ন্ত্রণ, রক্তচাপ নিয়ন্ত্রণ, এটা আমরা অধ্যায় 4-এর মধ্যে পড়ে থাকি। যে নিম্নচাপ বেরোরিসেপ্টর, ওখানে যখন পড়ি, বা আয়তন বেরোরিসেপ্টর, ওখানে কিন্তু আমাদের এই কিডনির কথা আসে। নিম্নচাপ বেরোরিসেপ্টর, কিডনির ভূমিকার কথা আসে।
ওকে, নেক্সট হচ্ছে হরমোন উৎপাদন। তো কিডনি থেকে কি কি হরমোন আসে নাম মনে রাখা যায় পিয়া দিয়ে। পিয়া, পি থেকে প্রোস্টাগ্ল্যান্ডিন, ই থেকে এরিথ্রোপয়েটিন, আর এ থেকে এনজিওটেনসিন। তো এই হচ্ছে আমরা তিনটা হরমোনের নাম মনে রাখতে পারি। এই এরিথ্রোপয়েটিন এ হচ্ছে আরবিসি তৈরিতে ভূমিকা রাখে, আর এনজিওটেনসিনের ভূমিকাটা আমরা পড়বো আজকেই অধ্যায়ের এই যে লবণের সাম্যতা নিয়ন্ত্রণ, এখানে এই টপিকটার মধ্যে আছে। এনজাইম ক্ষরণ, এখান থেকে একটা রেনিন এনজাইম ক্ষরণ হয়। তো এই রেনিনের স্পেলিংটা কিরকম? আর ই এনআইএন, আর ই ডাবল এন আই এন। এটা কিন্তু অধ্যায় 3-এ পড়ছিলাম, পরিপাক অধ্যায়ে। ওইটা দিয়ে পরিপাক হইতো, আর এটা দিয়ে কি হয়? এটা হচ্ছে আমাদের বেসিক্যালি রক্তচাপ নিয়ন্ত্রণের ক্ষেত্রে ভূমিকা রাখে। তারপরে যাই পুনঃশোষণের মধ্যে। পুনঃশোষণের কাজে জড়িত থাকে কে? কিডনি। এবং পুনঃশোষণের জন্য একটা হরমোন দায়ী থাকে, সেই হরমোনটার নাম হচ্ছে এডিএইচ হরমোন। ওকে, নেক্সটে যাই। তো আমরা এতক্ষণ পর্যন্ত কিডনির স্ট্রাকচার পড়লাম, কিডনির কাজ পড়লাম। নেক্সট এবার কিডনির যে আমাদের কিডনির ভিতরে আরো আরো ঢুকতে হবে। কিডনির প্রত্যেকটা একককে কি বলা হয়? কিডনির গঠন ও কার্যের একককে বলা হয় নেফ্রন। তো নেফ্রনের কথা সম্পর্কে আমাদের ডিটেইলস জানতে হবে। এখন নেফ্রন কতটা থাকে? একটা কিডনির মধ্যে থাকে 10 থেকে 12 লাখ। একটা কিডনির মধ্যে 10 থেকে 12 লাখ থাকে। তো দুইটা কিডনির মধ্যে কয়টা থাকবে? 20 থেকে 24 লাখ। পরীক্ষা তো আর দুইটা কিডনির কথা জিজ্ঞেস করে না, পরীক্ষা জিজ্ঞেস করে মানব দেহে কয়টা নেফ্রন আছে। মানব দেহে কিন্তু দুইটা কিডনি আছে ভাই, তাহলে আনসার কয়টা দিবা? 20 থেকে 24 লাখ। আর যদি একটা কিডনির কথা বলেই দেয় যে প্রত্যেক বৃক্কে কয়টা আছে, তখন দিবা 10 থেকে 12 লাখ। আচ্ছা, নেক্সট, নেফ্রনের দৈর্ঘ্য কত? 3 থেকে 5 সেন্টিমিটার। 3 থেকে 5 সেন্টিমিটার। এবং যেহেতু 12 লাখ, এদিকে 3 সেন্টিমিটার যদি আমি এভারেজে ধরি, তাহলে হয় কতটুকু? 12 লাখ ইন্টু 3, তাহলে 36 কিলোমিটার হচ্ছে দৈর্ঘ্য ওভারঅল পুরো নেফ্রনের। তারপরে এখানে একটা হিসাব দেওয়া আছে, তো চলো আমরা একটা হিসাব দেখি। তো আমাদের প্রতিদিন প্রতি মিনিটে কিডনির মধ্যে কতটুকু রক্ত পরিবাহিত হয়? আনসার ইজ 1000 থেকে 1300 ml। এক কথায় একটা অ্যাভারেজ বললে 1200 ml। তো কিডনির মধ্যে কতটুকু? দুইটা কিডনি আর কি, একটা কিডনি না, দুইটা কিডনির মধ্যে মিলায়া 1200 ml রক্ত প্রতি মিনিটে আসে। 1200 ml পার মিনিট, প্রতি মিনিটে হিসাব দেখতেছি আমরা। এই 1200 ml রক্ত কোথায় আসে? কিডনির মধ্যে আসে। 1200 ml রক্ত তো কিডনি। এই 1200 ml এর মধ্যে 125 ml 125 ml গ্লোমেরুলার ফিল্টার তৈরি হয়। এখান থেকে রক্ত থেকে গ্লোমেরুলার ফিল্টার তৈরি হয়। তো গ্লোমেরুলার ফিল্টার তৈরি হয় কোথায়? কিডনিতে। 125 ml ফিল্ট্রেশন হইতেছে। এরপরে 125 জিএফ না, মানে জিএফ বলতে গার্লফ্রেন্ড না এখানে, গ্লোমেরুলার ফিল্ট্রেট। এখান থেকে 124 ml আবার বের হয়ে যায়। কিভাবে বের হয়? পুনঃশোষণের মাধ্যমে। তো পুনঃশোষণ দিয়ে 124 ml বের হয়ে যায়। বাকি থাকলো কতটুকু? 1 ml। তাহলে আলটিমেটলি আমাদের 1 ml মূত্র তৈরি হয়। যারা অন্তত প্রথমবার পড়তেছো, এই ক্যালকুলেশন হয়তো বোঝো না যেটা কেন কোনটা হয়েছে, এটা আমরা ডিটেইলস পড়বো। এখানে একটা ক্যালকুলেশন দিয়ে রাখলাম যাতে তুমি একটা ওভারভিউ পাও যে কোনটার কারণে কি হইতেছে। তাহলে 1 ml মূত্র তৈরি হলো প্রতি মিনিটে। যদি জিজ্ঞেস করে আমাদের রক্ত প্রবাহের হার কত? 1200 ml পার মিনিট। গ্লোমেরুলার ফিল্টার তৈরির হার কত? 125 ml পার মিনিট। পুনঃশোষণ হয় কতটুকু? 124 ml পার মিনিট। আর মূত্র তৈরির হার কত? 1 ml পার মিনিট। এই যে আমাদের গ্লোমেরুলার ফিল্ট্রেট, এই গ্লোমেরুলার ফিল্ট্রেটকে প্রাথমিক মূত্র বলা হয়। তো যদি জিজ্ঞেস করে প্রাথমিক মূত্র তৈরির হার কত, তখন আনসার হবে 125 ml পার মিনিট। আর এটা কিন্তু ফাইনাল ইউরিন, যেটা হচ্ছে আলটিমেটলি দেহ থেকে নিষ্কাশিত হয়ে যাবে। আচ্ছা, তারপরে আসি এবার আমাদের বৃক্কের এই যে নেফ্রনের স্ট্রাকচার সম্পর্কে। নেফ্রনকে আমরা ভাগ করতে পারি দুইটা ভাগে, একটা রেনাল বা মালপিজিয়ান কর্পাসল এবং আরেকটা হলো রেনাল টিউবিউল। রেনাল কর্পাসলকে আবার ভাগ করা যায় দুই ভাগে, একটা বোম্যান্স ক্যাপসুল এবং দ্য আদার ইজ গ্লোমেরুলাস। রেনাল টিউবিউলকে ভাগ করা যায় আবার 3 ভাগে। তো এত কিছু আসলে একটা বক্সের মধ্যে তুমি দেখলে বুঝবা না, আসলে আমরা ছবি দেখি, ছবিতে ভালো মতো বুঝতে পারবা। এই যে এই ছবিটা হচ্ছে একটা রেনাল কর্পাসলের ছবি। আর আমি যদি ফুল একটা কিডনির ছবি নিয়ে আসি, নেফ্রনের ছবি নিয়ে আসি, তাহলে এটা হচ্ছে লালটা নীলটা বাদে এই যে এই অংশটুকু যেটার মধ্যে তীর চিহ্ন আছে, এটা হচ্ছে একটা নেফ্রনের ছবি। এখন এই নেফ্রনের ছবির মধ্যে এই যে পার্টটুকু আছে সেটাকে বলে থাকি আমরা রেনাল কর্পাসল। তো রেনাল কর্পাসলের ছবি হচ্ছে এটা, যেখানে এই লালটা হয়েছে গ্লোমেরুলাস, আর এই যে কাইন্ড অফ গ্রে কালার বা কি বলা যায়, কিছু একটা হবে বেজ কালার টাইপের, তো এটা হচ্ছে আমাদের
বোম্যান্স ক্যাপসুল। তাইলে রেনাল কর্পাসল আমরা পড়ছি। এবার আসো রেনাল টিউবিউলের পার্ট কি। এখানে দেখো একটা প্যাচ খাইছে, এই প্যাচটার নাম হয়েছে নিকটবর্তী পেছনালিকা বা প্রক্সিমাল কনভলিউটেড টিউবিউল। এদিকে দেখো আরেকটা লুপ ক্রিয়েট হয়েছে, ইউ শেপ একটা লুপ ক্রিয়েট হয়েছে। তো এখানে এই যে লুপটা, এই লুপটার নাম হচ্ছে হেনলি লুপ। আর এখানে দেখো আরেকটা প্যাচ খাইছে, এই প্যাচটার নাম হচ্ছে ডিস্টাল কনভলিউটেড টিউবিউল অথবা দূরবর্তী পেছানো নালিকা। এবার আসো আমরা দেখি এই যে ছবিটা, এখান থেকে হেনলি লুপের মধ্যে দেখো আরো ভাগ করছে, অবরোহণ বাহু, আরোহণ বাহু। খুবই সিম্পল। অবরোহণ বাহু মানে হচ্ছে যারা নিচের দিকে নামে, আরোহণ মানে উপরের দিকে ওঠে। তো আমরা কিন্তু নেফ্রনের স্ট্রাকচার সম্পর্কে একটা আইডিয়া পাইছি, প্রত্যেকটা পার্ট সম্পর্কে আমাদের ইন্ডিভিজুয়াল ধারণা নিতে হবে। ফার্স্ট অফ অল আছে রেনাল কর্পাসলের কথা। রেনাল কর্পাসল কি কি নিয়ে গঠিত? বোম্যান্স ক্যাপসুল এবং গ্লোমেরুলাস নিয়ে গঠিত। তো বোম্যান্স ক্যাপসুল এটার মধ্যে দেখো এই পার্টটা পড়ি আমরা। এই হচ্ছে আমাদের বোম্যান্স ক্যাপসুল। বোম্যান্স ক্যাপসুলের মধ্যে কয়টা লেয়ার আছে? দুইটা লেয়ার আছে। এটা একটা লেয়ার, এটা আরেকটা লেয়ার, দুইটা লেয়ার, ঠিক আছে। এবং এটা কেমন দেখতে? একটা পেয়ালার মতো প্রসারিত অঙ্গ। তাহলে রেনাল কর্পাসলের মধ্যে পেয়ালার মতো প্রসারিত দুই স্তরী যে অঙ্গটা আছে সেটাকে বলতেছি আমরা বোম্যান্স ক্যাপসুল। বোম্যান্স ক্যাপসুলের মধ্যে কয়টা লেয়ার আছে? দুইটা। ফার্স্ট অফ অল আছে ভিসারাল লেয়ার, যেটা ভিতরের দিকে থাকে, আর যেটা বাইরের দিকে থাকে সেটাকে বলা হয় প্যারাইটাল লেয়ার। এখানে দেখো প্যারাইটাল লেয়ারটা গঠিত হয় আইসাকার বা স্কোয়ামাস এপিথেলিয়াম দিয়ে, স্কোয়ামাস বা আইসাকার এপিথেলিয়াম দিয়ে। আর ভিতরের যে লেয়ারটা সেটা গঠিত হয়েছে পোডোসাইট দিয়ে। তো এটা হচ্ছে একটা স্পেশাল সাইট পোডোসাইট, যার কারণে গ্লোমেরুলার ফিল্ট্রেশনটা ইজিয়ার হয়। তাহলে আইসাকার এপিথেলিয়াম কোনটা, পোডোসাইট কোনটা, মনে রাখতে হবে কিন্তু, এটা পরীক্ষায় ইম্পর্টেন্ট। তাহলে বোম্যান্স ক্যাপসুল সম্পর্কে আমাদের মোটামুটি পড়া হয়েছে। এখন দেখো এই যে পোডোসাইটের লেয়ার মানে ভিসেরাল লেয়ার, আর এখানে প্যারাইটাল লেয়ার, মাঝখানে একটা স্পেস আছে না, এই স্পেসটাকে বলা হয় ক্যাপসুলার স্পেস। স্পেসের নাম কি? ক্যাপসুলার স্পেস। তুমি যদি চিত্রটা পারো, এই চিত্রটা আঁকা শিখে নিবা। এই চিত্রটা যদি পারো তাহলে কিন্তু তোমার এখানে গ্লোমেরুলার সম্পর্কে, বোম্যান্স ক্যাপসুল সম্পর্কে একদম কমপ্লিট একটা আইডিয়া হয়ে যায়। তাহলে ক্যাপসুলার স্পেস, আইসাকার এপিথেলিয়াম এবং পোডোসাইট পড়া হইলো। এখানে আমাদের এই কথাগুলাই লেখা আছে, এর বাইরে একটা কথাও নাই। নিচে আসো গ্লোমেরুলাসের মধ্যে। তো এখানে দেখো এই হচ্ছে গ্লোমেরুলাস, এখানে এই অংশটুকু কি বলে আমরা গ্লোমেরুলাস, এটা না কিন্তু। তাহলে এখান থেকে কি আসতেছে? এফারেন্ট আর্টারিওল আসতেছে। এফারেন্ট আর্টারিওলটা হচ্ছে মোটা, আর দেখো বের হচ্ছে কি? ইফারেন্ট আর্টারিওলটা বের হচ্ছে। সাইজ দেখো, এটা কিন্তু একটু বড় আর এটা কিন্তু একটু ছোট, মানে একটু চৌড়া আর একটু ন্যারো। দেখুন এফারেন্ট আর্টারিওল দিয়ে বেশি বেশি ব্লাড আসতেছে, বেশি বেশি ব্লাড আসতেছে, দিকে আসতেছে, এদিক দিয়ে অল্প পরিমাণ ব্লাড বের হচ্ছে। মানে ধরো আসতেছে 20, একদিকে যাচ্ছে 15, আরেকদিকে 5 কই যাবে? 5 তো আরেকদিকে যাইতে হবে, হয়তো এখানে তার জমাট বাঁধার স্থান নাই। তো এখানে 5টা এদিকে চলে আসে, বুঝছো? মানে আমি জাস্ট একটা র্যান্ডম সংখ্যা নিয়েছি 20, 15, 5। এরকম ভাবে ধরো ব্লাড আসছে, এদিক দিয়ে কিছু যাচ্ছে, আর বাকি দুই যেটা যেতে পারতেছে না সেটা এদিকে আমাদের রেনাল টিউবিউলে চলে আসতেছে। তো এখানে যে একটা হাই প্রেসার ক্রিয়েট হইতেছে, এই হাই প্রেসার ক্রিয়েট হওয়ার কারণে এদিকে চলে আসতেছে, অর্থাৎ বোম্যান্স ক্যাপসুলের মধ্যে চলে আসতেছে। আর বোম্যান্স ক্যাপসুলের মধ্যে এরকম ভাবে চলে আসার যে প্রসেস, এটাকে আমরা বলি আলট্রাফিল্ট্রেশন। ওকে, আলট্রাফিল্ট্রেশন বা গ্লোমেরুলার ফিল্ট্রেশন। এটাই এটাই তোমার জানার দরকার ছিল এতক্ষণ। তাহলে এই যে আলট্রাফিল্ট্রেশন, এটার মধ্য দিয়ে কিন্তু প্রাথমিক মূত্র তৈরি হয়, এবং প্রাথমিক মূত্রের পরে আরো কিছু রিঅ্যাবজর্পশন সিক্রেশন ঘটে, সেটা সম্পর্কে আমরা আলোচনা করব। তো গ্লোমেরুলাসের কথা এখান থেকে গেল, এগুলাই ছিল আমাদের এখানে আলোচনা। আলটিমেটলি কি তৈরি হয়েছে? গ্লোমেরুলার ফিল্ট্রেট তৈরি হয়ে গেছে। নেক্সট যাও, রেনাল টিউবিউল। রেনাল টিউবিউলের মধ্যে তিনটা পার্ট আছে। প্রক্সিমাল কনভলিউটেড টিউবিউল, যেটা 14 মিলিমিটার লম্বা পড়তে পারো চাইলে, এবং এখানে কি থাকে? ম্যাক্সিমাম মাইক্রোভিলাই থাকে। মাইক্রোভিলাই বেশি বেশি থাকে, সেজন্য এখানে পুনঃশোষণ ঘটে। কি ঘটে? পুনঃশোষণ। জিনিসটা কি ভাই? বলতেছি, দাঁড়াও। পুনঃশোষণ ঘটে ম্যাক্সিমাম, সবচেয়ে বেশি পুনঃশোষণ কোথায় ঘটে? এখানে। বলো তো সবচেয়ে বেশি শোষণ কোথায় ঘটে? কমেন্টে আনসার দাও। সবচেয়ে বেশি শোষণ কোথায় ঘটে? সবচেয়ে বেশি পরিপাক কোথায় ঘটে? আনসার দিও। তারপরে যাই হেনরির লুপ বা নেফ্রন ফাঁস। তো হেনরির লুপের মধ্যে অবরোহণ বাহু থাকে, আরোহণ বাহু থাকে, সেটা আমরা দেখছি। এবং পুরা বৃক্কের নেফ্রনের মধ্যে শুধুমাত্র হেনরির লুপটার কিছু অংশ, মানে কিছু অংশ বলতে ম্যাক্সিমাম পোর্শনটা থাকে মেডুলার মধ্যে। বাকি সবটুকুর ক্ষেত্রেই, সবার ক্ষেত্রে পুরা স্ট্রাকচারটাই থাকে কর্টেক্স রিজিয়নে। তো ধরো এরকম আর কি একটা অবস্থা।
এটা থাকে নেফ্রনের যে হেনলি লুপ থাকে সেটা থাকে মেডুলার মধ্যে, বাকিটুকু থাকে কর্টেক্সের মধ্যে। ফাইন। এবার আসো, এখানে যে আশেপাশে রক্তনালীর কথা দেখতেছো, এগুলো দেখতে পারতেছো না? দেখতে পারতেছো। এখন যদি বিষয়টা এরকম হয়, ধরো এখান থেকে তো তৈরি হয়েছে, হওয়ার পরে এফারেন্ট আর্টারিওল দিয়ে আসছে, এদিকে গ্লোমেরুলার ফিল্টার তৈরি হয়ে গেছে। এখন এই গ্লোমেরুলার ফিল্টারের কাজ কি? প্রবাহিত হওয়া। এরকম ভাবে প্রবাহিত হবে, প্রবাহিত হবে, প্রবাহিত হবে। এই প্রবাহের মাঝখানে যে এখান থেকে কিছু পরিমাণ পদার্থ, সেটা হইতে পারে সোডিয়াম, হইতে পারে গ্লুকোজ, হইতে পারে আরো অন্যান্য পদার্থ, হইতে পারে তোমার এটা অ্যামোনিয়া কি বলে, অ্যামিনো অ্যাসিড, আরো অনেক কিছু হইতে পারে, যে কোনো ধরনের পদার্থ যেটা হচ্ছে রক্তের মধ্যে ছিল, রক্তের প্লাজমার মধ্যে ছিল। এইটা এবার সে কোথায় ছেড়ে দেয়? ব্লাড ভেসেলের মধ্যে ছেড়ে দেয়। আশেপাশে যে ব্লাড ভেসেল আছে, যেটাকে আমরা বলি পেরিটিউবুলার ক্যাপিলারি, পেরিটিউবুলার ক্যাপিলারির মধ্যে ছেড়ে দেয়, পেরিটিউবুলার ক্যাপিলারির মধ্যে ছেড়ে দেয়। এগুলা সবগুলা ব্লাড ভেসেলকে বলতেছি পেরিটিউবুলার ক্যাপিলারি। তো এখান থেকে কোথায় ছেড়ে দিচ্ছে? পেরিটিউবুলার ক্যাপিলারির মধ্যে ছেড়ে দিচ্ছে। তো যদি এক কথায় বলি, রেনাল টিউবিউল থেকে রক্ত গ্লোমেরুলার ফিল্টারের কিছু অংশ, সাবস্টেন্স গুলা ব্লাডের মধ্যে যায়, তখন তাকে বলা হয় রিঅ্যাবজর্পশন বা পুনঃশোষণ। তারপরে উল্টা কেসটা যদি ঘটে, অর্থাৎ ব্লাড থেকে রেনাল টিউবুলের মধ্যে যদি আসে, তখন তাকে বলা হয় ক্ষরণ। ওকে, তারপরে যে দূরবর্তী পেছনে নালিকা, এখান থেকে হচ্ছে এরা শেষ প্রান্ত সংগ্রাহী নালীর সাথে গিয়ে যুক্ত হয়, এপিথেলিয়াম কোষে গঠিত। নেক্সটে যাব। এখান থেকে আসে আমরা অলরেডি পড়ছি এটা সম্পর্কে, পেরিটিউবুলার ক্যাপিলারি, যেটা রিঅ্যাবজর্পশন এবং সিক্রেশনের সাথে জড়িত। তারপরে আলটিমেটলি এখান থেকে কি হবে? এটা দেখো, আর একটা ছবি, সিম্পল ছবি। এখানে হচ্ছে প্রক্সিমাল কনভলিউটেড টিউবিউল দেখানো আছে, এটা হেনরির লোব। তারপর ডিস্টাল কনভলিউটেড টিউবিউল, এই ডিস্টাল কনভলিউটেড টিউবিউলটা কি শেষ হইতেছে সংগ্রাহী নালিকার মধ্যে। তাহলে শেষ হইতেছে কিসে? সংগ্রাহী নালিকার মধ্যে। এরকম ভাবে অনেকগুলো সংগ্রাহী নালিকা মিলে গঠন করে কি এই যে আমাদের ডাক্ট অফ বেলিনি, ডাক্ট অফ বেলিনি। তাহলে সংগ্রাহী নালিকাগুলো আলটিমেটলি কি তৈরি করতেছে? ডাক্ট অফ বেলিনি। এই ডাক্ট অফ বেলিনিটাই রেনাল পেপিলা দিয়ে উন্মুক্ত হইতেছে মাইনর কিলিক্সের মধ্যে। আশা করি এই জিনিসটুকু এবার রিলেট করতে পারছি আমরা, তাই না? আচ্ছা, এখান থেকে আর তেমন কিছু না। নির্বাচনমূলক পুনঃশোষণ পুরা রেনাল টিউবিউলের মধ্যেই ঘটে। সবচেয়ে বেশি কোথায় ঘটে? পিসিটির মধ্যে ঘটে। ওকে, নেফ্রনের প্রকারভেদ। নেফ্রনকে ভাগ করা যায় দুই ভাগে, একটা হলো সুপারফিশিয়াল নেফ্রন আর একটা জাক্সটা মেডুলারি নেফ্রন। সুপারফিশিয়াল নেফ্রন বলতে বোঝায় নর্মাল অবস্থায় আমাদের বডি যে মূত্র তৈরি করে সেটাকে বলা হয় সুপারফিশিয়াল নেফ্রন। তো এটা ম্যাক্সিমাম ক্ষেত্রে কতটুকু? 85% কেসেই এটা হয়ে থাকে, এবং স্বাভাবিক অবস্থায় এখান থেকে মূত্র তৈরি হয়। ওকে, তারপরে দেখো জাক্সটা মেডুলারি নেফ্রন 15% কেসে জরুরি অবস্থায় মূত্র উৎপাদন করে। মানে জিনিসটা কি? জরুরি অবস্থা কিরকম? তোমার বডিতে পানি নাই, তুমি পানি ঠিক মতো খাও নাই, অথবা কোনো হেমোরেজ হয়েছে, রক্তপাত হয়েছে, যার কারণে তোমার বডিতে ব্লাডের পরিমাণ কম অথবা পানির পরিমাণ কম, এক কথায়। তো বডি ফ্লুইড যখন কম থাকে, তখন কিন্তু বডি থেকে মূত্র যথেষ্ট পরিমাণে ত্যাগ করলে লাভ হবে না, খুব বেশি মূত্র ত্যাগ করা যাবে না। তো ইন দ্যাট কেস তুমি কিন্তু এখানে মূত্র ত্যাগ করতে আগের মতো পারবা না। যেহেতু আগের মতো পারবা না, সুতরাং এখানে অবশ্যই আমাকে একটা ইমার্জেন্সি কেসে একটা ব্যবস্থা নিতে হবে। এই ব্যবস্থাটা নিয়ে জাক্সটা মেডুলারি নেফ্রন। এখানে নেফ্রনগুলোর সাইজ বড় হয় এবং জরুরি অবস্থায় মূত্র উৎপাদন করে থাকে। তাহলে কর্টিক্যাল নেফ্রন এবং জাক্সটা মেডুলারি নেফ্রনের মধ্যে পার্থক্য কি? এটা ছোট, এটা বড়, এটা লম্বা, এটা হেনরি লোব ছোট, হেনরি লোব লম্বা। তো ওভারঅল আমরা কিন্তু নেফ্রনের পার্থক্যটা দেখছি, পার্থক্যের বক্স হিসাবে এটা আসতেই পারে, অল্প ছোট কথায় খ মার্কের জন্য আসতে পারে। ওকে, তারপরে নেফ্রনের কাজ এখানে হচ্ছে পরিশ্রুতকরণ আছে, অনেকগুলো পয়েন্টই আছে, আমরা ওভারঅল জানি। কিডনির কাজ যেহেতু পড়ছি, এবং কিডনির একক কি? নেফ্রন। সুতরাং নেফ্রনের যা কাজ, ওগুলো কিডনির কাজই আসলে। এবং বেসিক্যালি নেফ্রনের কাজ কি? মূত্র তৈরি করা। মূত্র তৈরি করার জন্য কি কি ধাপ আছে? এগুলাই হচ্ছে মূত্র তৈরির ধাপ। এটা 1 নাম্বার ধাপ, এটা 2 নাম্বার ধাপ, এটা 3 নাম্বার ধাপ। তো এরা হচ্ছে মূত্র তৈরির ধাপ আলটিমেটলি। নেক্সটে যাব। এখানে দেখো এই বক্সটা আছে, বক্সটা আমরা অ্যাডমিশন টেস্টের সময় পড়াই, অর্থাৎ প্রি মেডিকেল এন্ড মেডিকেল কোর্সে।
কারণ এটা তোমার এইচএসসি পরীক্ষার জন্য খুব একটা লাগবে না। যদি তোমাকে একটা কথা জিজ্ঞেস করি যে কোনটা কোনটা লাগতে পারে ভাইয়া, তুমি এখান থেকে সিম্পলি এই যে পরের অংশটুকুতে যাবা। হেনরির লুপ থেকে তোমার লাগবে ক্লোরাইডের কথা, আর ডিস্টাল কনভার্টারের টিউবিউল থেকে লাগবে সোডিয়ামের কথা। এই দুইটা জিনিস জানা থাকলে আমাদের এইচএসসি পরীক্ষা পার হয়ে যাওয়া যাবে খুব ভালো মতো ভাবে। তো এখানে হচ্ছে আমরা প্রি মেডিকেল এন্ড মেডিকেল কোর্সে তোমাদেরকে যতটুকু লাগে মেডিকেলের জন্য আরো ডিটেইলসে যা লাগে এক্সট্রা ইনফো সহ এক্সামের সর্বোচ্চ সিকিউরিটি সহ তোমাকে আমরা একদম তোমার প্রিপারেশনটাকে গুছাই দিব ইনশাআল্লাহ। আর তুমি হয়তো জানো যে প্রি মেডিকেল কোর্সের মধ্যে একই সাথে তুমি এখন যেরকম ভাবে এইচএস এর পাশাপাশি একটা প্রিপারেশন নিতে পারবা, আফটার এডমিশন কিন্তু এই একই কোর্সের মধ্যেই চলবে। এবং তোমার একাডেমিকের যে প্রস্তুতি কিছুটা দুর্বলতা হয়তো আছে, কিছু একাডেমিক ক্লাস থাকলে হয়তো ভালো হতো, যেটা আর একটু ডিটেইলসে পড়াইছি। এরকম ভাবে একাডেমিকের আর্কাইভটাও থাকবে, আবার এডমিশন গত বছরে যে এডমিশনটা ছিল গত বছরের এডমিশনের আর্কাইভও থাকবে। বাংলাদেশের সবচেয়ে বেশি লাইভ এক্সাম আমাদের কোর্সে দেওয়া হয়। বাংলাদেশের সবচেয়ে বেশি সলভ ক্লাস বলতে আমি এখানে কোয়েশ্চেনের সলভ ক্লাস বোঝাচ্ছি, অর্থাৎ বিগত 20 বছরের বা 30 বছরের মেডিকেল ভর্তি পরীক্ষার প্রশ্ন, অনুশীলনীর প্রশ্ন, ভার্সিটির প্রশ্ন এবং এইচএসসি পরীক্ষার প্রশ্ন রিসেন্ট টাইমের, এই কোয়েশ্চেনগুলো কিন্তু আমরা ক্লাসের মধ্যে প্র্যাকটিস করে সলভ করে দিচ্ছি। এবং এগুলা থেকেই দেখা যায় প্রতি বছর 50% কোয়েশ্চেন এসে থাকে। তো এগুলা পারলে তুমি মোটামুটি অন্যদের চেয়ে অনেক বেশি আগে থাকতে পারবা। আর লাইভ ক্লাসও থাকছে, আমাদের লাইভ ক্লাসে সরাসরি তুমি জুমে জয়েন করতে পারবা, তুমি চাইলে মাইক মিউট মানে আনমিউট করে কথা বলতে পারবা। তো ওভারঅল তোমার কিন্তু ফেসবুকের দরকার পড়তেছে না, কোনো সোশ্যাল মিডিয়ার কোনো রেজিস্ট্রেশনের প্রয়োজন পড়তেছে না, সবকিছু আলটিমেটলি ওয়েবসাইটে পাবা www.tuhashab.com এ যদি চাও তাহলে কোর্সটা এনরোল করতে পারো। 4,499 টাকায় বর্তমানে ভর্তি চলতেছে। কোর্সটার মূল ফি হচ্ছে 6,999। তো যতক্ষণ পর্যন্ত ডিসকাউন্টটা আছে ততক্ষণ পর্যন্ত সেরা সুযোগটা কাজে লাগিও। আচ্ছা, এখানে আসে আমরা রেচনের শারীরবৃত্ত। এখান থেকে বেসিক্যালি লাগবে দুইটা জিনিস, একটা হলো ইউরিয়া সৃষ্টি এবং আরেকটা হলো মূর্ছ তৈরির প্রক্রিয়া। বেসিক্যালি ইম্পর্টেন্ট হচ্ছে এটা বেশি, ইউরিয়া সৃষ্টির প্রক্রিয়া। তো এখানে অনেক কথাবার্তা লিখছে, তো আমরা জিনিসটাকে একটু সিম্পলি ভাষায় লিখে আসি, চলো। ফার্স্ট অফ অল আমরা আমাদের বডিতে প্রোটিন খাই, তাহলে বডির মধ্যে প্রোটিন থাকবে, সেই প্রোটিনটা ভেঙে যাবে, প্রোটিনটা ভেঙে কি হয়, অ্যামিনো অ্যাসিড হয়। অ্যামিনো অ্যাসিডের সংকেত লিখি, সি একদিকে দিলাম আর আরেকদিকে দিলাম এইচ, একদিকে COOH আরেকদিকে NH2। ঠিক আছে, এটা তো একটা অ্যামিনো অ্যাসিডের সংকেত, আশা করি আমরা এই জিনিসটা অন্তত জানি। এখন এখান থেকে যদি আমি অ্যামিনো অ্যাসিডটা থেকে কোনোভাবে ডিএমিনেশন করি, তাহলে অ্যামিনো অ্যাসিডের মধ্যে কি করতেছি, ডিএমিনেশন করতেছি। তার মানে কি, অ্যামিনটাকে আলাদা করে দেওয়া, দ্যাট মিন্স এটা আলাদা হয়ে যাবে। তাহলে আমরা পাবো কি, NH2 গ্রুপ একটাকে আলাদা পাবো, আর বাকি যে পুরো পার্টটুকু আছে এটাকে বলা হয় কিটো অ্যাসিড। মানে NH2 বাদ গেলে চলে গেলে বাকিটুকুকে আমরা বলতে পারি কিটো অ্যাসিড। তো এটার নাম হচ্ছে তখন কিটো অ্যাসিড, NH2 প্লাস কিটো অ্যাসিড। এখন এই কিটো অ্যাসিডটা পরবর্তীতে কিসে কনভার্ট হয় ভাইয়া, এই কিটো অ্যাসিডটা থেকে তৈরি হয় অ্যাসিটাইল কোয়ে। অ্যাসিটাইল কোয়ে, এই অ্যাসিটাইল কোয়েটা কি তৈরি করে, শক্তি উৎপন্ন করে। আমরা জানি অ্যাসিটাইল কোয়েটা কোথায় প্রবেশ করে, ক্রেবস চক্রে। ক্রেবস চক্র থেকে শক্তি উৎপন্ন হয় আলটিমেটলি, তো শক্তি উৎপন্ন করে। ওকে, আর বাকি যে থাকলো আমাদের NH2, এই NH2টা এবার NH3 হয়, একটা H+ গ্রহণ করে, NH3 গ্রহণ করলো। এবার এই যে NH3টা আছে, NH3টা কার্বন ডাই অক্সাইডের সাথে যুক্ত হয়। তো এরা একটা হচ্ছে একটা চক্র রান করে, এই চক্রের মাধ্যমে আলটিমেটলি NH3 প্লাস কার্বন NH3টাই উৎপন্ন হয়। তবে এখান থেকে ইউরিয়াটা তৈরি হয়ে যাচ্ছে, ইউরিয়াটা তৈরি হয় এবং এই চক্রটাকে বলে থাকি আমরা ইউরিয়া চক্র অথবা অর্নিথিন চক্র। সাধারণত এইচএসসি পরীক্ষায় কখনোই অর্নিথিন চক্রের বিক্রিয়াগুলো আসে নাই, তো চাইলে তুমি কি বলে অর্নিথিন চক্রের বিক্রিয়াগুলো পড়তে পারো। তবে এখানে প্রথম যে এনজাইমটা আছে এই এনজাইমটা হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ। তাহলে রেট লিমিটিং এনজাইম কোনটা, কার্বামাইল ফসফেট সিনথেটেস, এটা ইম্পর্টেন্ট। আর বাকিটুকু যদি তুমি পারো তাহলে খুবই ভালো, আমরা এটা অ্যাডমিশন টেস্টের সময় পড়াই। এইচএসসি পরীক্ষায় তেমন একটা কাজে লাগে না, এত প্রেশার নেওয়ার দরকার নেই, তবে চাইলে তো অবশ্যই পড়া যায়। অর্নিথিন থেকে সাইট্রোলিন হয়, তখন কাজ করে কার্বামাইল ফসফেট। এই কার্বামাইল ফসফেটের জন্য এখানে যেহেতু অর্নিথিন আছে,
অর্নিথিন ট্রান্স কার্বাময়েলেজ, এটা হচ্ছে এনজাইম হিসেবে কাজ করে। তারপর সাইটোলিন থেকে আর্জিনিনোসাকসিনেট হয়। দেখো আর্জিনিনোসাকসিনেট যেহেতু তৈরি হইতেছে, তাহলে সিনথেটেজ মানে হচ্ছে তৈরিকারী। তার মানে আর্জিনিনোসাকসিনেট তৈরিকারী যে এনজাইমটা আছে সেই এনজাইমের নাম আর্জিনিনোসাকসিনেট সিনথেটেজ। খুবই সহজ। এরপরে আর্জিনিনোসাকসিনেট থেকে আর্জিনোসাকসিনেট লাইয়েজ, এবং এটা হচ্ছে তৈরি করে ফিউমারেট, বিশ্লিষ্ট হয়ে যায়। আর্জিনোসাকসিনেটটা বিশ্লিষ্ট হয়ে ফিউমারেট তৈরি করে এবং আর্জিনিন তৈরি করে। এখানে কাজ করতেছে লাইয়েজটা। আর্জিনিনটা আবার ভেঙে যায়, ইউরিয়া তৈরি করে, এবং আর্জিনেজটা অর্নিথিনকে মানে আর্জিনেজটা হচ্ছে এখানে কাজ করে আর কি এনজাইম হিসেবে। আর্জিনেজটা আর্জিনিনকে ভেঙে দেয়, ইউরিয়া বের হয়ে যায় এবং অর্নিথিন তৈরি হয়। তো ওভারঅল আমরা কি পেয়ে যাই? অর্নিথিনটাকে পেয়ে যাই। আমরা এখানে দেখো সাইকেলটা শুরু করছিলাম অর্নিথিন থেকে, শেষও হয়েছে অর্নিথিন দিয়ে, এই জন্য এটাকে বলা হয় অর্নিথিন সাইকেল আর কি। আর কার্বন ডাইঅক্সাইড আর NH3 যোগানটা তো এভাবে আসতেছে। এই আর কি অর্নিথিন চক্র সম্পর্কে ডিটেলস। তো চাইলে বিক্রিয়াটা মনে রাখতে পারো, তাহলে তোমার জন্য একটা কনফিডেন্স বুস্টার হিসেবে কাজ করবে যে না, এই অধ্যায় থেকে যা কিছু আসবে সবকিছু আমি খুব ভালো মতো পারি। ওকে, নেক্সট হচ্ছে আমরা মূত্র তৈরির প্রসেসটা সম্পর্কে জানবো। তো মূত্র তৈরির প্রসেসের মধ্যে তোমার তিনটা প্রসেসের নাম জানা থাকতে হবে। এটা হচ্ছে অতি সূক্ষ্ম পরিস্রাবন, টিউবিউলার পুনঃশোষণ এবং সক্রিয়ক্ষরণ। এই হচ্ছে আমাদের তিনটা ধাপ, যে তিনটা ধাপের মাধ্যমে মূত্র আলটিমেটলি তৈরি হয়। ফার্স্ট অফ অল আমাদের আলট্রাফিল্ট্রেশন, যেটার কথা অলরেডি আমি ক্লাসের শুরুতে মানে ক্লাসের মাঝখানে বোঝাইছি, যে যখন এফআইআর নাটারিউল দিয়ে ব্লাড আসতেছে বেশি, ইফআইআর নাটারিউল দিয়ে কম ব্লাড বের হচ্ছে, আলটিমেটলি আমাদের গ্লোমেরুলাসের মধ্যে অনেক বেশি ব্লাড থেকে যাচ্ছে, ফলে এই যে হাই ব্লাড প্রেশার, এই প্রেশারের কারণে এটা চলে যাইতেছে আমাদের ওমেন্স ক্যাপসুলের মধ্যে, ক্যাপসুলার স্পেসের মধ্যে। তো দ্যাটস ওয়াই এটাকে আমরা বলতেছি আলট্রাফিল্ট্রেশন বা অতি সূক্ষ্ম পরিস্রাবন। এখানে এটা ডেফিনেশন দেওয়া আছে। তো এটা হচ্ছে এই যে চাপ, এই চাপটার নাম হচ্ছে হাইড্রোস্ট্যাটিক প্রেশার। তো ওভারঅল এই যে এই কাজটার ক্ষেত্রে কতটুকু ব্লাড প্রেশার কাজ করছে, এখানে হলো 10 মিলিমিটার মার্কারি, 10 মিলিমিটার মার্কারি এই প্রেশারটা কাজ করছে। ওকে ফাইন। এখানে দেখো 1200 ml তো আমরা বলছিলাম আগে, 1000 থেকে 1300 ml, এটা হচ্ছে রেঞ্জ সহ মনে রাখো। আবার এক্সাক্ট যে এভারেজ ভ্যালুটা, সেই এভারেজ ভ্যালুটার কথাও তোমাকে মনে রাখতে হবে। নেক্সটে যাব টিউবিউলার পুনঃশোষণের মধ্যে। তো টিউবুলার পুনঃশোষণের মধ্যে আমরা ইতিমধ্যে পড়ে ফেলছি জিনিসটা, এখন কতটুকু হয় সেটা জাস্ট জানলেই হয়েছে। যারা ক্লাসটা টানায় দেখছো, যে আমি জাস্ট মূত্র তৈরির প্রসেসটা একটু দেখে আসি, তারা এখান থেকে দেখলে হবে না, একটু আগ থেকে দেখে আসতে হবে, নেফ্রনের পার্ট থেকে দেখে আসতে হবে। আচ্ছা, তারপরে যাব এখানে টিউবুলার পুনঃশোষণটা, এই যে আমাদের পিসিটি এর মধ্যেই কেন বেশি হয়ে থাকে, এর রিজন হচ্ছে এখানে মাইক্রোভিলাই বেশি, শোষণতল বেশি, মাইটোকন্ড্রিয়া বেশি। তো প্রক্সিমাল কনভলিউটেড টিউবিউল এখানে হলো 60% পুনঃশোষিত হয়। হেনলির লোব এখানে 70% পুনঃশোষিত হয়। কারণ ভাই তাহলে প্রক্সিমাল কনভলিউটেড টিউবিউলের মধ্যে বেশি হলো কেমনে? এখানে তো বেশি হয়ে গেল না। 60% হচ্ছে প্রক্সিমাল কনভলিউটেড টিউবিউলের পুনঃশোষিত হয়েছে, বাকি থাকলো 40%। সেই 40%-এর 70% হলো শোষিত হয় হেনলি লোব দিয়ে। এবার আশা করি বুঝছি। তারপরে টিউবিউলার ক্ষরণ এবং সক্রিয় ক্ষরণ। টিউবুলার ক্ষরণ বা সক্রিয়করণ, পরীক্ষায় অপশন যখন দিবে তখন অপশনটা দিয়ে দিবে নিষ্ক্রিয় ক্ষরণ, এন্ড তুমি এটা খেয়াল না করার কারণে আনসার কিন্তু এটা দাগাই দিতে পারো। তো এটা একটু খেয়াল রাখো, এখানে কিন্তু সক্রিয় ক্ষরণ লেখা আছে। আচ্ছা, তারপরে এখানে দেখো সক্রিয় ক্ষরণ মানে কি, ব্লাড থেকে কোনো কিছু রেনাল টিউবিউলের মধ্যে চলে আসা। তো কি কি আসতে পারে, ডিসিটির মধ্যে কি কি আসতে পারে, এই যে এতগুলা যোগের নাম দেওয়া আছে, এখন এটা তো মনে রাখা সম্ভব না, কেমনে মনে রাখি, আমি তো আছি। দেখো মনে থাকবে, মনে রাখবা এইচএসসি পরীক্ষা তুমি হচ্ছে হ্যাক করে দিবা, এইচএসসি পরীক্ষা হ্যাক। H for H plus, সেরোটোনিন, কোলিন, হিস্টামিন, A for অ্যামোনিয়াম, K for পটাশিয়াম। তাহলে হাইড্রোজেন আয়ন, পটাশিয়াম, অ্যামোনিয়াম আয়ন, সেরোটোনিন, কোলিন, হিস্টামিন, এই যৌগগুলোই মূলত এখানে ক্ষরণ হয়। তো আমরা কিন্তু এইচএসসি হ্যাক দিয়ে সবকিছু মনে রাখার একটা ব্যবস্থা করে ফেলছি, তাই না? ইজি হয়ে গেছে। এবার আসো এই যে মূত্র তৈরির প্রসেস কোনটার পরে কোনটা হয় না হয়, আলটিমেটলি আশা করি এতক্ষণ পর্যন্ত যারা ক্লাস এতটুকু শুরু থেকে ছিলা, তারা এটা
আলাদা করে পড়ার প্রয়োজন হয় না, এমনিতে নিজে থেকেই বলতে পারবা যে কোনটার পরে কি হইতেছে। আলটিমেটলি বৃক্কীয় ধমনী থেকে বৃক্কীয় ধমনী মানে রেনাল ধমনী আর কি। এফারেন্ট আর্টেরিওল, গ্লোমেরুলাস, ইফারেন্ট আর্টেরিওল, ইফারেন্ট আর্টেরিওলে কিন্তু যায় না, গ্লোমেরুলাস থেকে আলট্রাফিলারেশন হয়ে বোমেন্স ক্যাপসুলে গহ্বরে আসবে। তারপরে এটা রেনাল টিউবিউলে আসবে, রেনাল টিউবিউল থেকে সংগ্রাহী নালী, বৃক্কের পেলভিস, ইউরেটার মূত্রথলি, মূত্রনালীর রচন ছিদ্র এবং নির্গমন। এখানে চাইলে তুমি আরো কিছু স্টেপ বাড়াইতে পারো, দরকার পড়ে না। তারপরে যাব মূত্রের মধ্যে। তো মূত্র থেকে কি পড়তে হবে? ফার্স্ট অফ অল এখানে বেশ কিছু এমসিকিউ আছে, ইম্পর্টেন্ট এমসিকিউ। এটা হচ্ছে এমসিকিউর জন্য একটা গুরুত্বপূর্ণ জায়গা। এমসিকিউ খুব ভালো এখানে থেকে দেওয়া সম্ভব। এমসিকিউর জন্য একটা গুরুত্বপূর্ণ জায়গা হচ্ছে এটা। এখান থেকে অনেকগুলো এমসিকিউ বানানো সম্ভব। প্রথম কথা, কয় লিটার মতো ত্যাগ হয় দিনে? 1.5 লিটার অথবা 0.8 থেকে 2 লিটার। যাদের পুরাতন বই বা একদম শুরু থেকে ফার্স্ট ইয়ারে কিনছিলা, এখানে কিন্তু ইনফরমেশনটা হয়তো কিছুটা চেঞ্জ হয়েছে। আগে 0.6 থেকে 2.5 ছিল, তো এখন এটা একটু চেঞ্জ করবা, 0.8 থেকে 2. মানে 2.0, 2 আর কি। তারপর এখানে কিছু কথা আছে যে কিছু খাবার মূত্রের পরিমাণ বাড়ায়, যেমন লবণাক্ত খাবার মূত্রের পরিমাণ বাড়ায়। এছাড়া এখানে পানি, লবণাক্ত পানি, চা, কফি এগুলোর কথা লেখা আছে। তো ডাইউরেটিক্স বলা হয় এদেরকে। ডাইউরেটিক্স মানে এই যে আমাদের ইউরিন আছে, ইউরিনটাকে ডাবল করে দেয় বা বাড়ায় দেয়, মূত্রবর্ধক বলা হয়। এখন কিছু টার্ম আছে, যেমন পলিউরিয়া, অলিগুরিয়া এবং এনিউরিয়া। পলি মানে বেশি, বহু, সুতরাং পলিউরিয়া বলতে বোঝায় 2.5 লিটারের চেয়ে বেশি মূত্র উৎপাদিত হলে। অলিগুরিয়া বলতে বোঝায় মূত্রের পরিমাণ 400 ml থেকে কম হইলে। আর এনিউরিয়া মানে বোঝায় 100 ml থেকে কম হইলে। তো ওভারঅল আমরা কিন্তু এই জিনিসটা বলতে পারি। তারপরে যাই মূত্রের বৈশিষ্ট্য, এটাও আমাদের এমসিকিউর জন্য একটা গুরুত্বপূর্ণ হাব। ওকে, এমসিকিউ কিন্তু কিন্তু পরীক্ষায় বেশ ভালো আসবে। আপেক্ষিক গুরুত্ব কত, পিএইচ কত, এভাবে কিন্তু প্রশ্ন অহরহ আসে। তো পরিমাণ, আপেক্ষিক গুরুত্ব, বিক্রিয়া, বিক্রিয়া বলতে পিএইচটা আর কি জিজ্ঞেস করবে। গন্ধ, গন্ধ কেন এরকম, গন্ধ কেন অ্যারোমেটিক, কারণ এখানে ইউরিনোড থাকে। বর্ণ কেমন, বর্ণ হচ্ছে হালকা হলুদ বা খড় বর্ণের। কিসের জন্য? ইউরোক্রোমের জন্য। তো ইউরোক্রোম নামক রঞ্জক পদার্থের জন্য মূত্রের রং কাইন্ড অফ হলুদ হয়, হালকা হলুদ হয়। মূত্রের উপাদান, এখানে দেখো জৈব জৈব হচ্ছে 60%, অজৈব হলো 40%। এই বক্স থেকে সাধারণত এইচএসসি পরীক্ষা আসে না, মেডিকেল ভর্তি পরীক্ষা আসে, তো আমরা এটা প্রি মেডিকেলই পড়াই। তারপর এখানে একটা হালকা আভাস দিয়ে রাখি, যেমন ইউরিয়া, ইউ হচ্ছে 2%, তাই এটা হচ্ছে 2। ক্রিয়েটিন, অ্যাক্টিন, অ্যাক্টিন হচ্ছে, অ্যাক্টিনের মধ্যে যেহেতু 1 আছে, এক আছে, সুতরাং 0.01। ক্রিয়েটিন বডি, বডি মানে হচ্ছে দেহ, দেহের 2, দেহ থেকে 2 বলা যায় না, কারণ হতে হটাকে রশ্মি বানাই দিলেই তো হয়, তাহলে 2 হয়ে গেছে, 0.02। ক্রিয়েটিনিন, নিন থেকে নিষাদ, নিষাদ হচ্ছে 0.07। আর ইউরিক অ্যাসিড, রিক অ্যাসিড, দুইটা রিক অ্যাসিড আছে। রিক অ্যাসিড, রিক অ্যাসিড তুমি যদি বারবার জপতে থাকো তখন দেখবা যে উচ্চারণ হইতেছে রিস্ক। ওকে, তো রিস্ক যদি হয়, রিস্ক মানে কি, কোনো কিছু পাওয়ার চান্স 50%, 50-50 যদি চান্স থাকে তার মানে আমরা একটা রিস্ক নিতেছি। তো ওই 50 থেকে মনে রাখবা 5-0 আগে চলে আসছে আর কি, 0.05। তারপরে সোডিয়াম, সোডিয়ামের সাথে সবসময় এর বান্ধব হিসেবে কে থাকে? ক্লোরিন। তাহলে সোডিয়াম ক্লোরাইড, ক্লোরিনের ভর কত? 35। যদিও বা ক্লোরাইডের জন্য আরেকটা অপশন আছে, ওটা না, তুমি সোডিয়ামের কথা মনে রাখো, সোডিয়ামের বন্ধু ক্লোরিন। এই ক্লোরিনটা হচ্ছে 0.35। পটাশিয়াম, প থেকে পটাশিয়াম, প থেকে 15। ক্যালসিয়াম, এটা তোমাকে আলাদা করে মনে রাখতে হবে, ক্যালসিয়াম হচ্ছে 0.03। তারপরে অ্যামোনিয়াম, NH4+, যেহেতু 4 আছে 0.04। ম্যাগনেসিয়াম, ম্যাগনেসিয়াম হচ্ছে মা দিয়ে মনে রাখবা, মা কয়জন হয় মানুষের? একজন হয়, 0.01। 18 সাল হইলে ভোট দেওয়া যায়, এবার হচ্ছে ভোটের বছর, 0.18। বাকি থাকলো ক্লোরাইড আর ফসফেট, এর মধ্যে ফসফেটটা তুমি মুখস্থ রাখবা। আর ক্লোরাইডটা মনে রাখা যায় ক্লোজ আপ, শার্ট আপ। ধরো ক্লোজ আপের সেই একটা ক্লোজ আপ, কাছে আসার গল্প। তো কাছে তুমি যাইতে গেছো, তখন এই মুহূর্তে তোমার একজন শার্ট আপ করে দিছে, তো তখন হচ্ছে 0.60। আচ্ছা, মূত্রের অস্বাভাবিক কিছু উপাদান, গ্লুকোজ, এটা বের হওয়ার নাম হচ্ছে গ্লাইকোজুরিয়া, প্রোটিন বের হলে প্রোটিনিউরিয়া, লিপিড বের হলে লিপোডিয়া, বিলিরুবিন বের হলে বিলিরুবিনুরিয়া, এবং রক্তের ইংলিশ হচ্ছে হিম, তাহলে হেমাচুরিয়া। আলটিমেটলি আশা করি
এই জিনিসটুকু অন্তত খুব ভালো মতোই পারবো। এখন আসো যে রোগে নির্গত হয়, ডায়াবেটিস মেলাইটাস রোগে এটা বের হয়, আমরা জানি গ্লুকোজ বের হয়। জন্ডিস হলে বিলিরুবিন বের হয়, এটা তোমার জানা লাগবেই, ইম্পর্টেন্ট। আর লিউকেমিয়া লিম্ফোসার্কোমা এটা মুখস্থ করতে হবে এখন। অ্যালকোহলের মধ্যে কি লিপিড পোষণটুকু বেশি থাকে, সো এটা হচ্ছে লিপিড, অ্যালকোহলের ক্রিয়া। ওভারঅল মোটামুটি এতটুকু জানা থাকলে আশা করা যায় পরীক্ষায় কিছু একটা আনসার করে দিয়ে আসতে পারবা। নিচের যে পোষণটুকু আছে এটা কিন্তু অলরেডি আমরা বিভিন্ন সময় পড়ে ফেলছি। টেট্রোসোল পেশির কথা বলি, 280 থেকে 320 ml এর কথা বলি। তো কতবার আমরা মূত্র ত্যাগ করি? 6 থেকে 8 বার মূত্র ত্যাগ করে থাকি। তো এখানে রেচনে বৃক্কের ভূমিকা, ইউরিয়া বর্জ্য। ইউরিয়া কেমনে তৈরি হয় অলরেডি আমরা দেখে আসছি। ইউরিক অ্যাসিড কই থেকে তৈরি হয়? পিউরিন বেস থেকে। তো পিউরিন যে বেস আছে আমরা পড়ছি নাইট্রোজেন বেস, পিউরিন, পাইরিমিডিন। পিউরিনের মধ্যে আছে অ্যাডিনিন আর গুয়ানিন। পিউরিনের মধ্যে আছে অ্যাডিনিন আর গুয়ানিন। এই অ্যাডিনিন আর গুয়ানিন থেকে ইউরিক অ্যাসিডটা তৈরি হয় এদের মেটাবলিজমের মাধ্যমে বা বিপাক প্রক্রিয়ার মাধ্যমে। আলটিমেটলি আমরা ইউরিক অ্যাসিডটা পেয়ে থাকি। যারা খুব ভালো করে লিখতে পারবা বা অনেক ভালো প্রিপারেশন আছে, এই লাইনগুলো লিখে দিয়ে আসো। যে প্রথমে হচ্ছে অ্যাডিনিন থেকে হাইপোজেনথিন হয়, গুয়ানিন থেকে জেনথিন হয়। ফলে এই যে হাইপোজেনথিন আর জেনথিন দুইটা মিলে আলটিমেটলি তৈরি করে ইউরিক অ্যাসিড। যদি ইউরিক অ্যাসিডটা বেশি হয়ে যায় তখন সেটাকে বলে থাকি আমরা হাইপার ইউরিকোসুরিয়া। এবং এই হাইপার ইউরিকোসুরিয়া বৃক্কে পাথর সৃষ্টি করে, যেটা হচ্ছে সুই আকৃতির বা নিডল শেপড। তাইলে ইউরিক অ্যাসিড বেড়ে গেলে সেটাকে বলা হয় হাইপার ইউরিকোসুরিয়া। এই হাইপার ইউরিকোসুরিয়াটা তৈরি করে বৃক্কের পাথর, এবং বৃক্কের পাথরটা কি শেপ? সুই আকৃতির অথবা নিডল শেপ। ফাইন। তারপরে ক্রিয়েটিনিন বর্জ্য। এই ক্রিয়েটিনিন বর্জ্য তৈরি হয় কই থেকে? ক্রিয়েটিন থেকে ক্রিয়েটিনিন তৈরি হয়, এবং ক্রিয়েটিনটা তৈরি হয় এদের ট্রান্সএমিনেশনের মাধ্যমে। যারা খুব ভালো পড়ছো, প্রিপারেশন খুব ভালো, এটা মনে রাখো। আর ক্রিয়েটিন থেকে ক্রিয়েটিনিন হয়, এটা তো দুনিয়ার সব মানুষই পারে। এটা মনে রাখতে পারলে ভালো, না মনে রাখতে পারলেও খুব একটা ক্ষতিগ্রস্ত হয়তো হবে না আশা করি। তারপরে ক্রিয়েটিনিন, ক্রিয়েটিনের মাত্রাকে বলা হয় বৃক্কের রোগ নির্ণয় নির্দেশক। কারণ ক্রিয়েটিনের একটা লেভেল আছে, 0.6 থেকে 1.2 হলো পুরুষের ক্ষেত্রে, আর মহিলাদের ক্ষেত্রে 0.1 করে কম। মহিলাদের 0.5 থেকে 1.1 মিলিগ্রাম পার ডেসিলিটার। এককটা একটু খেয়াল রাখো, মিলিগ্রাম পার ডেসিলিটার। আচ্ছা, এখন ক্রিয়েটিনিন যদি এর চেয়ে বেড়ে যাবে কমে যায়, ম্যাক্সিমাম ক্ষেত্রে বেড়েই যায়। তো বেড়ে গেলে আমাদের কি হবে? বৃক্কের রোগ দেখা যাবে। মানে ক্রিয়েটিনিন যদি বেড়ে যায় তার মানে আমরা বুঝতে পারবো যে কিডনি ঠিক মতো ফাংশন করতেছে না। ওকে, আচ্ছা। অন্যান্য বর্জ্য এখান থেকে আর লাগবে না। অসমোরেগুলেশনে বৃক্কের ভূমিকা। অসমোরেগুলেশন সম্পর্কে আমরা পড়বো অধ্যায় লাস্টে, একদম লাস্ট টপিকটা হচ্ছে অসমোরেগুলেশন। এখান থেকে আমি একটু আগে যাচ্ছি। এখানে কিছু ইনফরমেশন আছে, ইনফরমেশন গুলো তোমাকে এমসিকিউতে কাজে লাগবে। যে সোডিয়াম আয়ন সেলের বাইরে থাকে 135 থেকে 145 মিলিমোল পার লিটার, আর অন্তঃকোষীয় তরলে থাকে 5 থেকে 15 মিলিমোল পার লিটার। যদি মেডিকেলে চান্স পাও ইনশাল্লাহ ফিজিওলজির ফার্স্ট ক্লাসেই তোমার এই ইনফরমেশন গুলো পড়া লাগবে আর কি, এই সংখ্যাগুলো পড়া লাগবে। পটাশিয়াম কতটুকু থাকে? বহিঃকোষীয় তরলে এতটুকু, অন্তঃকোষীয় তরলে 120 থেকে 150 মিলিমোল পার লিটার। আমিও পড়ছি, কিন্তু যখন পড়ছি তখন জিনিসটা রিলেট করতে পারি নাই, যেটা আমাদের কিডনির অধ্যায় ছিল। পরে যখন ওই বই পড়ে এই বই পড়তে আসছি তখন দেখি যে না, সংখ্যা তো মিলে। এরপরে বৃক্ক ভালো রাখতে কি করা উচিত? এগুলো এমনিতে স্বাস্থ্য টিপস, হেলথ টিপস, এইচএসসি পরীক্ষা আসবে না। বৃক্কের তাৎক্ষণিক বিকল, লক্ষণ এবং করণীয়। এখান থেকে পড়বা এমসিকিউ টাইপের যেসব ইনফো আছে, যে কত বছর বয়সে মানুষের বৃক্ক কার্যক্রম থাকে। তারপরে ক্রনিক রেনাল ফেলিওর কখন বলা হয়? যখন 3 মাসের চেয়ে বেশি জিনিসটা হয়ে যায়। আর যদি অল্প কিছু সময়ের জন্য হয়ে থাকে, 3 মাসের চেয়ে কম হয়ে থাকে, তখন সেটাকে বলে থাকি আমরা তাৎক্ষণিক বিকল বা অ্যাকিউট রেনাল ফেলিওর। বৃক্কে রক্ত প্রবাহ হ্রাস, মানে কারণ পড়তেছি আর কি। এই রিজনটাকে হচ্ছে প্রিরেনাল কজ বলা হয়, অর্থাৎ কিডনিতে আসার আগে কোনো ঝামেলা হয়েছে, প্রিরেনাল কজ। এটা হচ্ছে রেনাল কজ, অর্থাৎ কিডনিতে আসার পরে কোনো ঝামেলা হয়েছে, কিডনির মধ্যে কোনো ঝামেলা হয়েছে। আর এটা হলো পোস্ট রেনাল কজ, অর্থাৎ কিডনি থেকে বার হয়ে যাওয়ার পরেও ঠিকমতো বডি থেকে বর্জ্য পদার্থগুলো নিষ্কাশিত হইতে পারতেছে না, এটা হচ্ছে পোস্ট রেনাল কজ। এই কজগুলো একবার দেখে নিও, জাস্ট একবার রিডিং পড়লেই হবে। বৃক্ক বিকলের লক্ষণ, লক্ষণগুলো একবার রিডিং পড়বা, মোটামুটি বেশিরভাগ রিলেট করতে পারার কথা। ফ্ল্যাঙ্ক পেইন, এদের পরীক্ষা আসলে তুমি পারবা না, মানে আগে যদি না বলতাম তাহলে হয়তো পারতা না। ফ্ল্যাঙ্ক পেইন দেখা যায় কোন রোগে? বৃক্ক বিকল, ঠিক আছে। ফ্ল্যাঙ্ক বলতে কাকে বোঝায়? এই যে এই পোর্শনটুকু আছে এটাকে বলে থাকি আমরা বৃক্ক, মানে কি বলে, ফ্ল্যাঙ্ক। ওকে, তারপর বৃক্কের তাৎক্ষণিক বিকলে করণীয়। এখান থেকে বেশ কয়েকটা পয়েন্ট আছে, এখান থেকে এগুলা হচ্ছে পৈর, মানে সস্তা এমসিকিউ, সস্তা বাংলা এমসিকিউ।
সস্তা জিনিস সেগুলো আসবে না হয়তো, তবে পরীক্ষা দিয়ে দিতে পারে যার ইচ্ছা হইলে। 9 নাম্বার পয়েন্টটা ইম্পর্টেন্ট, কি কি হরমোন উৎপন্ন হয়। তারপরে ক্যালসিট্রায়োল জিনিসটা কি? ক্যালসিট্রায়োল মানে হচ্ছে ভিটামিন ডি3, ভিটামিন ডি3। ওকে, আচ্ছা তারপর আসো ডায়ালাইসিস সম্পর্কে। ডায়ালাইসিস নিয়ে সাধারণত খ মার্কের প্রশ্ন আসে, বড় প্রশ্ন আসার সুযোগ নাই এখানে। আসলে তো আসতেই পারে, কিন্তু আসে নাই আর কি কখনো। আসলে হচ্ছে চিত্র দিতে হবে। তো ডায়ালাইসিস সর্বপ্রথম কে করছেন? ইউরেমিয়া বলা হয় কাকে, এজোটোমিয়া বলা হয় কাকে? এই সংজ্ঞাগুলো ক মার্কের জন্য ইম্পর্টেন্ট। ক মার্কের প্রশ্নে পরীক্ষায় এগুলা কিন্তু দিবে, ক মার্কের প্রশ্নে পরীক্ষায় এগুলো দিবে। ইউরেমিয়া মানে হচ্ছে অসুস্থতা, আর এজোটোমিয়া মানে হচ্ছে বর্জ্য বৃদ্ধি পাওয়া। তারপরে হিমোডায়ালাইসিস এবং পেরিটোনিয়াল ডায়ালাইসিস নামে দুইটা টার্ম আছে। হিমোডায়ালাইসিস, পেরিটোনিয়াল ডায়ালাইসিস। হিমোডায়ালাইসিস মানে বোঝায়, ধরো এটা হচ্ছে তোমার হাত, হাতে এমনিতে নর্মালি কি হয়, ধরো নর্মালি আমাদের বডিতে যে ব্লাডটা আছে, সেই ব্লাডের অর্থাৎ ধমনির যে পার্টটুকু আছে, রেনাল ধমনি, এটা থেকে এফারেন্ট ধমনি এসে গ্লোমেরুলাসের মধ্যে আসে, তাই তো? হাতের মধ্যে যে ব্লাড আছে, এখানে আমরা ধমনি থেকে রক্তটাকে নিয়ে আসবো। তো এখানে এই যে হাতের ধমনি পার্টটা থেকে রক্তটাকে নিয়ে আসছি, এসে এখানে কাইন্ড অফ ধরো কিডনি নেফ্রনের মতো একটা স্ট্রাকচার আছে, নেফ্রনের মতো স্ট্রাকচারটাকে বলতেছি আমরা ডায়ালাইজার। কাইন্ড অফ ধরো ডায়ালাইজারের মধ্যে আছে ডায়ালাইসেট। ওকে, এখন আসার পরে এখানে যে বর্জ্য পদার্থগুলো ছিল রক্তের মধ্যে, এই বর্জ্য পদার্থগুলো পরিশোধিত হয়ে এখানে চলে যাচ্ছে, আর যেটা ভালো জিনিস, ভালো ডায়ালাইজার, সেগুলো হচ্ছে এখানে প্রবেশ করতেছে। আলটিমেটলি আমাদের এইখানে হচ্ছে ভেইনটা যুক্ত। তাহলে ধমনির যত বর্জ্য পদার্থগুলো ছিল, সেই বর্জ্য পদার্থগুলো নিষ্কাশিত হয়ে যাচ্ছে এবং শিরা দিয়ে বের হচ্ছে। অর্থাৎ এটাকে আমরা বলতে পারি যে কাইন্ড অফ বৃক্কের মতোই। এখানে কাইন্ড অফ চিন্তা করো যেটা রেনাল ধমনি, রেনাল ধমনি থেকে এটা কোথায় যাচ্ছে, রেনাল ধমনি থেকে এটা হচ্ছে গ্লোমেরুলাসে যাচ্ছে, এটা গ্লোমেরুলাস, রেনাল টিবিউল, আলটিমেটলি আমাদের বডি থেকে পুনঃশোষিত হয়ে আমাদের ফিরে যাচ্ছে। কোথায় ফিরে যাচ্ছে? আলটিমেটলি বডিতে সার্কুলেট হয়ে যাচ্ছে। তো এটা হচ্ছে কাইন্ড অফ আমাদের বডিতে একটা বর্জ্য পরিশোধন ব্যবস্থা, রক্তের বর্জ্য পরিশোধন ব্যবস্থা। এবং এখানে আসলে কি করা হয়? তেমন কিছুই না, ওই ক্যাথেটার ঢোকানো হয় ধমনির সাথে একটা, শিরার সাথে একটা, ধমনি থেকে রক্ত নেওয়া হয় আর শিরায় রক্ত প্রবেশ করানো হয়। এটা জানা থাকলে আমাদের হয়ে গেছে। হেপারিন মিশানো হয় যাতে কোন ধরনের রক্ত জমাট না বাঁধে। এবার আসো ডায়ালাইসিসের উপাদান কি কি আছে, এই উপাদানগুলো মুখস্থ করবা। অতিরিক্ত পুষ্টি, এই পয়েন্টটা ইম্পর্টেন্ট। অতিরিক্ত পুষ্টি পরীক্ষা অপশন আসে, অপশনে দেয় স্বাভাবিক পুষ্টি, অতিরিক্ত পুষ্টি, সঠিক পিএইচ এবং সঠিক তাপমাত্রা। এর আনসার কিন্তু হবে নিচের কোনটি ডায়ালাইসিসের উপাদান নয়। এই প্রশ্ন করলে আনসার হবে স্বাভাবিক পুষ্টি। স্বাভাবিক পুষ্টির চেয়ে বেশি পুষ্টি দিতে হবে, অতিরিক্ত পুষ্টি দিতে হবে, স্বাভাবিক দিলে হবে না। আচ্ছা, এখান থেকে এটা লাগবে যে কতবার ডায়ালাইসিস করতে হয়। আর পেরিটোনিয়াল ডায়ালাইসিস, এটা কাইন্ড অফ তুমি হচ্ছে ক্যারি করতে পারবা। ধরো তোমার কিডনির মধ্যে সমস্যা, তুমি হচ্ছে একটা ব্যাগ নিয়ে সাথে সাথে ঘুরতেছো, এখানে ওখানে যাইতেছো, কারণ হিমোডায়ালাইসিস তুমি সপ্তাহে 2-3 বার করতে পারতেছো। কিন্তু পেরিটোনিয়াল ডায়ালাইসিস তোমার যখন ইচ্ছে তখনই সারাদিনের মধ্যে অনেকবারই করা যায়, দিনে 3-4 বার ডায়ালাইসিস প্রতিস্থাপন করা যায়। তো পেরিটোনিয়াল ডায়ালাইসিস হচ্ছে একটা ভ্রাম্যমাণ ডায়ালাইসিস, ক্যারি করতে পারবা। ওকে, নেক্সট কিডনির প্রতিস্থাপন। তো কিডনির প্রতিস্থাপনের ক্ষেত্রে আমাদের কি লাগবে? আমাদের এটা নিকট আত্মীয় হইতে হবে। আমাদের দেশে আইন নাই যে অন্য কোনো একজন ব্যক্তি তোমাকে দিবে, তো নিকট আত্মীয় হওয়া লাগবে। এবং এখান থেকে হচ্ছে 48 ঘন্টার যে ইনফোটা আছে, যে 48 ঘন্টার মধ্যে রোগীর দেহে প্রতিস্থাপন করতে হবে। এবং তার জন্য অবশ্যই তুমি কোন দিকে ঢুকাবা? পেলভিক রিজন দিয়ে ঢুকাবা। ওকে, কিডনিটাকে প্রবেশ করাবা পেলভিক রিজনে। তো আমরা অধ্যায়ের একদম লাস্ট অংশে চলে আসছি, সেটা হচ্ছে হরমোনাল ক্রিয়া। এখানে আমরা দুইটা হরমোনের ক্রিয়া বেসিক্যালি পড়ে থাকবো, একটা হচ্ছে এডিএইচ এবং আরেকটা হচ্ছে অ্যালডোস্টেরন। এডিএইচটা পানি পুনঃসরণে ভূমিকা রাখে, অ্যালডোস্টেরনটা লবণের ক্ষেত্রে, মানে পানি পুনঃসরণ না, পানি পুনঃসরণ করে বাট পানি ব্যালেন্সে কাজ করে, আর এ হচ্ছে লবণের ব্যালেন্সে কাজ করে, সোডিয়ামের ব্যালেন্সে কাজ করে। ঠিক আছে, পানির ব্যালেন্সে কাজ করে এডিএইচ, আর সোডিয়ামের ব্যালেন্সে কাজ করে অ্যালডোস্টেরন। ওকে, এখানে একটা বিজ্ঞানীর নাম আছে ক্লড বার্নার্ড, কইরো যে ক্লড বার্নার্ড সে হচ্ছে এই কথাটা বলছিল। এখন আসো মূত্রের ঘনত্ব নিয়ন্ত্রণ। এখানে বইয়ের মধ্যে অনেক কথাবার্তা লেখা আছে, চলো আমি একটু সহজ ভাষায় তোমাদেরকে লেখার চেষ্টা করে দিই। এখানে যে হরমোনটার কথা নিয়ে আলোচনা করা হয়
এটা হচ্ছে এডিএইচ। এডিএইচ এর ফুল মিনিং কি? অ্যান্টি ডাইউরেটিক হরমোন। আর কি কি নাম আছে? ভ্যাসোপ্রেসিন অথবা পিট্রোসিন। কথা হচ্ছে ভাইয়া এই এডিএইচটা তৈরি হয় কোথায়? আনসার হচ্ছে তৈরি হয় হাইপোথ্যালামাসে। হাইপোথ্যালামাস থেকে তৈরি হয়ে সেটা জমা থাকে পশ্চাৎ পিটুইটারিতে। তাহলে পোস্টেরিয়র পিটুইটারিতে জমা থাকে। ওকে, তো পশ্চাৎ পিটুইটারিতে জমা আছে, ফাইন। এখন পশ্চাৎ পিটুইটারি থেকে এটা কোথায় যাবে? কিডনিতে যাবে, তাই তো? মানে রক্তে রিলিজ হবে কোথা থেকে? পশ্চাৎ পিটুইটারি থেকে এটা রক্তে রিলিজ হবে, রক্তে বের হবে, উন্মুক্ত হবে। দেন এটা এবার কোথায় যাবে? কিডনিতে যাবে। কিডনির মধ্যে ডিস্টাল কনভলিউটেড টিউবিউল, অর্থাৎ যেটাকে আমরা বলি দূরবর্তী পেঁচার নালিকা, এবং কালেক্টিং ডাক্ট বা সংগ্রাহী নালিকা, এই অংশের মধ্যে এই এডিএইচটা কাজ করবে। ওকে, আচ্ছা। এখন কথা হচ্ছে ভাই এডিএইচ থাকলে আসলে লাভটা হয় কি? মানে এডিএইচ কি কাজটা করে? এডিএইচ হলো পানি পুনঃশোধন করে। অর্থাৎ ধরো রেনাল টিউবিউলের মধ্যে আছে পানি, এটাকে আবার ব্লাডের মধ্যে মিশাই দেয়। H2O-টাকে পরিবহন করে কে? এডিএইচ। তাহলে আমাদের রেনাল টিউবিউলের মধ্যে যে পানিটুকু থাকবে সেই পানিটুকুকে ব্লাডের মধ্যে পুনঃশোষিত করে দেওয়া, এটা হচ্ছে আমাদের এডিএইচ এর কাজ। তো এখন ধরো এডিএইচটা আসলে কখন লাগে? ফর এক্সাম্পল কারোর মধ্যে ব্লাড ভলিউম কম, ব্লাড ভলিউম কম, তখন কি এডিএইচটা কাজ করবে? ফলে মূত্রের মধ্যে পানির পরিমাণ কমে যাবে, মূত্রে পানি কম, মূত্রে পানি কমে যাবে। মূত্রে যদি পানি কমে যায়, দেন হোয়াট উইল বি নেক্সট? মূত্রে পানি কম মানে আয়তন কম, দ্যাট মিন্স মূত্রের ঘনত্ব বেশি, মূত্রের ঘনত্ব বেশি। তো ওভারঅল যদি তুমি এক কথায় বলো যে ভাই এত কিছু বুঝি না, ফাইনাল একটা কথা বলেন যে সব কিছু মনে রাখতে পারবো, সেটা হচ্ছে বেশি ঘনত্বের কম মূত্র তৈরি করে। এডিএইচ পানি পুনঃশোষণ করায়। তুমি যদি একটা লাইন মনে রাখো তাহলে তোমার ওভারঅল কনসেপ্টটা ঠিক হয়ে যাবে। পানি পুনঃশোষণ করে এই যে এই লাইনটা মনে রাখো, এটাই তোমার ফাইনাল ট্যাগ লাইন। এডিএইচ পানি পুনঃশোষণ করে বেশি ঘনত্বের কম মূত্র তৈরি করে। ঠিক আছে, ফাইন। তাহলে এডিএইচ না থাকলে কি হবে ভাই? এডিএইচ যদি না থাকে তাহলে বেশি পরিমাণ মূত্র তৈরি হবে, তখন মূত্রের ঘনত্ব কমে যাবে। তাহলে একদম যদি এডিএইচ নাই থাকে তাহলে মূত্রের পরিমাণ বেড়ে যাবে। কতটুকু বাড়বে? একবারে না থাকলে 16 ml পর্যন্ত বাড়ে, 16 ml পার মিনিট। এটা যদি তুমি লিটারে নাও তাহলে 21 লিটার পার ডে, 21 লিটার পার ডে। এই হচ্ছে ওভারঅল হিসাব নিকাশ। এরপরে যাই, রক্তে সোডিয়ামের মাত্রা নিয়ন্ত্রণ। তো সোডিয়ামের মাত্রা নিয়ন্ত্রণ, এটার জন্য আমরা হচ্ছে একটা স্লাইড নেই। সোডিয়ামের মাত্রা নিয়ন্ত্রণের জন্য লাগে আসলে অ্যালডোস্টেরন। কথা হলো ভাই অ্যালডোস্টেরনটা আসে কই থেকে? অ্যালডোস্টেরনটা আসে অ্যাড্রিনাল গ্রন্থির কর্টেক্স থেকে। ওকে, কাজ করে কোথায়? রেনাল টিউবিউলের মধ্যে কাজ করে। ওকে, এখন এটার মেকানিজমটা কি এটা একটু বোঝা দরকার। বইয়ের মধ্যে এত হিবিজিবি করে লিখছে, কোনটা যে কি লিখছে বোঝাই যায় না। তো আসো, রক্তে ধরো সোডিয়াম কম, সোডিয়াম রক্তে কম, মনে রাখবা সোডিয়াম অলওয়েজ পানিটাকে টানে, পানিটাকে টেনে নিয়ে আসে। তাহলে রক্তে পানিও কম,
পানি কম মানে আয়তন কম, আয়তন কম মানে চাপ কম। ওকে, তাহলে রক্তের আয়তনও কম, চাপও কম। রক্তের চাপ যদি কমে যায় সেক্ষেত্রে জাক্সটাগ্লোমেরুলার কমপ্লেক্স এই জিনিসটা অ্যাক্টিভ হয়ে যায়। কি নাম? জাক্সটাগ্লোমেরুলার কমপ্লেক্স। এই যে এটা জাক্সটাগ্লোমেরুলার কমপ্লেক্স অ্যাক্টিভ হয়ে যায়। জাক্সটাগ্লোমেরুলার কমপ্লেক্সের মধ্যে একটা সেল থাকে যার নাম জাক্সটাগ্লোমেরুলার সেল। এই সেল থেকে তৈরি হয় রেনিন। রেনিন, ওকে। এই রেনিনটা কি করে? এনজিওটেনসিনোজেনকে এনজিওটেনসিন 1 এ কনভার্ট করে। মানে এই বিক্রিয়ার প্রভাবক হিসেবে কাজ করে আর কি। ওকে, এনজিওটেনসিন 1 টা এবার এনজিওটেনসিন 2 তে কনভার্ট হয় বাই মিনস অফ ফুসফুসের লাং থেকে আসা এনজিওটেনসিন কনভার্টিং এনজাইম। এটা হচ্ছে এসইই। ওকে, তারপরে এনজিওটেনসিন 2 টা অ্যালডোস্টেরন উৎপন্ন করতে ভূমিকা রাখে। ফলে এনজিওটেনসিন 2 থেকে এটা কনভার্ট হয় না, এটা হচ্ছে অ্যালডোস্টেরন উৎপন্ন করায়, অ্যালডোস্টেরন। ওকে, অ্যালডোস্টেরন উৎপন্ন হইলে এ হচ্ছে সোডিয়াম পটাশিয়াম পাম্পকে অ্যাক্টিভেট করে। সোডিয়াম পটাশিয়াম পাম্প, এটা সম্পর্কে তোমরা যদি মেডিকেলে চান্স পাও ইনশাআল্লাহ অনেক ডিটেইলসে জানতে পারবা। সোডিয়াম পটাশিয়াম পাম্প অনেক দিন ধরে পড়া হয় মেডিকেলের ফার্স্ট ইয়ারে। সোডিয়াম পটাশিয়াম পাম্পের সার কথা হচ্ছে একটা, যে সোডিয়াম হচ্ছে সেল থেকে বের হয়ে যাবে। সোডিয়াম সেল থেকে বের হবে, সেল থেকে বেরিয়ে কোথায় যাবে? আলটিমেটলি রক্তের মধ্যে চলে যাবে, বেরিয়ে রক্তে যাবে। তো এখানে সেল বলতে আমরা কি বুঝাইতেছি? রেনাল টিউবিউলের মধ্যে যে সেলগুলো আছে, সো আমরা বলতে পারি রেনাল টিউবিউল থেকে কোথায় যাবে? রক্তে যাবে। আর যেহেতু পটাশিয়াম আছে তাহলে পটাশিয়াম হচ্ছে উল্টা কাজ করবে, পটাশিয়াম রক্ত থেকে রেনাল টিউবিউলে আসবে। ওকে, এবার এই যে সোডিয়ামটা রক্তের মধ্যে গেল, ফলে কি রক্তের মধ্যে সোডিয়ামটা বেড়ে গেল না? রক্তে সোডিয়াম বেড়ে গেছে, রক্তে সোডিয়াম বেড়ে গেছে। বেড়ে মানে কি? বেড়ে নরমাল হয়েছে, বেড়ার মাধ্যমে নরমাল হয়েছে। ওকে, তো দ্যাটস দ্য প্রসেস। রক্তে সোডিয়াম বেশি, রক্তে সোডিয়াম কম ছিল, এই থেকে আলটিমেটলি রক্তে নরমাল সোডিয়াম চলে আসছে কিসের মাধ্যমে? আলটিমেটলি অ্যালডোস্টেরনের মাধ্যমে। সো এটাই হচ্ছে আমাদের প্রসেস। এই হচ্ছে দা মেগা মাস্টার মাইন্ড। ওকে, তো আমরা কিন্তু এটা পড়ে ফেললাম রক্তে সোডিয়ামের মাত্রা কিভাবে নিয়ন্ত্রিত হয়। পরীক্ষায় আসলে আমি তো এটা একটু অগোছালো ভাবে লিখছি, মানে ধরো আয়তন কমে গেছে জাস্ট এমনি লিখছি, তুমি লিখবা রক্তের আয়তন কমে যায়, রক্তের চাপ কমে যায়, এরকম আর কি। তাইলে আশা করি হয়ে যাবে, জাস্ট লাইনগুলো একটু গুছায় লিখতে হবে, তাইলেই হবে। এই ফ্লোচার্টটাই ফলো করবা, ফ্লোচার্টের এই পয়েন্টগুলোই ফলো করবা, জাস্ট একটু নিজের ভাষায় একটু অ্যাড করতে হবে যে সোডিয়াম পটাশিয়াম পাম্প অ্যাক্টিভেট হয়ে বা চালু হয়, তখন সোডিয়াম রেনাল টিউবিউল থেকে বেরিয়ে রক্তের মধ্যে প্রবেশ করে। এরকম ভাবে লিখতে পারলে তুমি এখানে একদম ফুল মার্কস পাবা। আর এটা আসলে এত অগোছালো ভাবে লিখছে যে কোনটার পরে কি আসে না আসে মনে রাখা যায় না, বাট তুমি এটা দেখলে অনেক ভালোভাবে মনে রাখতে পারবা। নেক্সট যাই, রক্তের পিএইচ নিয়ন্ত্রণ। রক্তের পিএইচ নিয়ন্ত্রণের জন্য 3টা বাফার সিস্টেম কাজ করে, আমরা জানি সবাই। এটা হচ্ছে বেসিক্যালি কেমিস্ট্রির পড়া। প ফ ব, প থেকে প্রোটিন বাফার, প থেকে ফসফেট বাফার, আর ব থেকে বাইকার্বনেট বাফার। ওকে, অধ্যায় সারসংক্ষেপটা একবার নিজেরা রিডিং করে নিবা। এখান থেকে হচ্ছে ডায়াবেটিস মেলাইটাসের আরেক নাম হচ্ছে মধুমেহ, এটা জানলেই হয়েছে, আর বাকি সব ইনফোই আসলে বইয়ের মধ্যেই আছে। আচ্ছা, এবার আসো আমরা একটু এমসিকিউ কোয়েশ্চেন প্র্যাকটিস করে নাই। নারী দেহে বৃক্কের ওজন আমি বলছিলাম 130 থেকে 150 থেকে 170, এমনি মনে রাখতে। 150 থেকে 170 হচ্ছে পুরুষে, তাহলে 130 থেকে 150 হচ্ছে নারীতে। আনসার ডি। দূরবর্তী পেছনালিকা থেকে কোন আয়ন বেরিয়ে কৈশিক জালিকায় প্রবেশ করে? ওই এইচএসসি হ্যাক দিয়ে মনে রাখতে বলছিলাম। তাহলে এখান থেকে কি হবে? পটাশিয়াম আয়ন। দাঁড়াও, কোন আয়ন বেরিয়ে কৈশিক জালিকায় প্রবেশ, কৈশিক নালিকায় প্রবেশ করে? তাহলে তো এটা ক্ষরণ না, দেখছো? এখানে অপশনগুলো দেখে মনে হয়েছে আমার ক্ষরণ, এটা কিন্তু পুরোষণের কথা বলছে। তো পুরোষণ থেকে কি বলছিলাম? ফ্লুরাইড পড়তে হবে হেনরি লুপ থেকে, আর সোডিয়াম পড়তে হবে আমাদের দূরবর্তী পেছন নালিকা থেকে। নেক্সট, মূত্রের পিএইচ কত? 4.5 থেকে 8।
কিটো অ্যাসিড ব্যবহৃত হয় শক্তি উৎপাদনে, দেখাইছি আমরা কিটো অ্যাসিড থেকে অ্যাসিটাইল কোয়ে হয়। নেক্সট, হেনলি লোভে পুনর্জিত হয় কোনটা? ক্লোরিন আয়ন। দেখছো, জাস্ট আমি কিন্তু যে কোয়েশ্চেনগুলো পরীক্ষায় আসে ওগুলো কিন্তু ক্লাসের মধ্যে বলে দিছি, এন্ড এক্স্যাক্টলি 10টা এক্সাম্পল আছে কোনটা আসবে এটাও আমি জানি। 2 রেনাল পিরামিডের কর্টেক্সের কোন অংশ স্তম্ভের মতো মেডুলার গহ্বরে প্রবেশ করে? রেনাল কলাম নাকি কর্টেক্সের কোন অংশ স্তম্ভের মতো মেডুলার গহ্বরে প্রবেশ করে? রেনাল কলাম। নেক্সট, রাকিবের প্রস্রাবের পরিমাণ কয়েকদিন যাবত কমে যাওয়ায় ডাক্তার তাকে প্রচুর পানি খাওয়ার পরামর্শ দিলেন। রাকিবের সমস্যা সংশ্লিষ্ট অঙ্গটি কিভাবে কাজ করে? তার মানে কিডনি কিভাবে মূত্র তৈরি করে, মূত্র তৈরির ধাপগুলো লিখতে হবে, তাই না? মূত্র তৈরির ধাপ লিখতে হবে, খুবই ইম্পর্টেন্ট। রাকিবের সমস্যা সমাধানের জন্য একটা হরমোন ভূমিকা রাখে, এই হরমোনটার নাম কি? এডিএইচ হরমোন। যেহেতু তার মধ্যে মূত্রের পরিমাণ কমে যাচ্ছে, তাহলে এডিএইচ হরমোনের কথা এখানে লিখতে হবে। এই তো উদ্দীপকের চিত্রটির এককের চিহ্নিত চিত্র। উদ্দীপকের চিত্রটা হচ্ছে কিডনি আর তার একক হচ্ছে নেফ্রন। তো নেফ্রনের চিত্র আঁকতে হবে, একক হচ্ছে নেফ্রন। নাইট্রোজেন গঠিত বর্জ্য পদার্থ কেমনে নিষ্কাশিত হয়? তাহলে বৃক্ক তৈরির মানে মূত্র তৈরির যে 3টা স্টেপ আছে 3টা স্টেপ ডিসক্রাইব করতে হবে। তো ওভারঅল এই ছিল আমাদের আজকে ক্লাস, এন্ড তোমরা হচ্ছে আমাদের সাথে তো এখন লাস্ট স্টেপের ক্লাসগুলো করতেছো, পাশাপাশি প্রি মেডিকেল করে যদি নিজেকে একটু আগায় রাখা যায় খুবই ভালো। প্রি মেডিকেল এবং মেডিকেল তুমি হচ্ছে একটা ফিতেই পেয়ে যাবা। কোর্স ফি হচ্ছে ৬,৯৯৯, যেখানে তুমি বর্তমানে ডিসকাউন্টে ৪,৪৯৯ টাকায় কোর্সটা এভেইল করতে পারবা। বাংলাদেশের সবচেয়ে বেশি ক্লাস, সবচেয়ে বেশি এক্সাম, সবচেয়ে বেশি লাইভ এক্সাম এবং ক্লাসের মধ্যে সবচেয়ে বেশি সলভ ক্লাস বিগত বছরগুলোতে, এবং আর সবচেয়ে বেশি সুসংগঠিতভাবে। ধরো অ্যাডমিশন টাইমে তুমি যদি অফলাইনে কোথাও এক্সামও দাও, সেক্ষেত্রেও তাদের রুটিনের সাথে আমাদের রুটিনটা ম্যাচ করে, যেটা অন্য কোনো প্রতিষ্ঠান অনলাইন প্রতিষ্ঠানের ক্ষেত্রে সেটা হয় না। তো ওভারঅল সবকিছু মিলে একটা কমপ্লিট প্রিপারেশন নিতে পারবে আমাদের সাথে। তুমি এখানে কিন্তু এক্সট্রা ইনফো বুক পাচ্ছ, এক্সাম বুক পাচ্ছ, এক্সাম বুকটা পাবা হার্ড কপি হিসাবে। তো তুমি কিন্তু প্র্যাকটিসও করতে পারবে যথেষ্ট পরিমাণে আমাদের সাথে। তো ওভারঅল শুভকামনা থাকলো সবার জন্য। আশা করছি সবার সাথে আমাদের খুব একটা দুর্দান্ত জার্নি কাটবে সামনে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।